ওকে, আমরা ঘটনায় যাই। জি, রাসেল ভাইয়া, আমি আমার দাদির সাথে যে ঘটনাটি ঘটেছে আমি সেটাই সবচেয়ে জি। ফার্স্টে শেয়ার করতে চাই। হুম, সেটা হচ্ছে প্রায় 1965 এর দিকে একটা স্টোরি, যুদ্ধের আগে। তো তখনও আমার আব্বু আসলে জন্ম হয়নি। আমার আব্বু তার আগেরও স্টোরি আরকি সেটা। সো যখন গ্রামের গুলো যেটা হয়, আমাদের গ্রামের বাড়িটা ছিল একটা কুমিল্লা জেলার দেবিদ্বার থানাতে। আমি গ্রামের নামটা না বলি, সেটা একটা রুরাল এরিয়াতে অনেকটা বলা চলে। সো গ্রামে যেটা হয়, যুদ্ধের আগের বাড়িগুলো মূলত হয় কি যে খুব সম্ভবত যে বাইরের দিকে ওয়াশরুমগুলো থাকে বা বাথরুমগুলো থাকে অনেকটা দূরে থাকে। স্পেশালি দেখা যায় যে আমরা এখনকার যেরকম মডার্ন যেরকম ঘরবাড়ি হয় ওইরকম অ্যাটাচ না। বাথ থাকে না। হ্যাঁ, অ্যাটাচ বাথ থাকে না, সেটা অনেকটা দূরে হয়। সো আমাদের বাড়িটার একটু ডেসক্রিপশন দিতে হবে, বিকজ অফ আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল হচ্ছে অনেকটা পুকুর পাড়ের সাথে। সো পুকুর পাড়ের চারদিকে অনেক জঙ্গল ছিল। স্পেশালি আপনার পুকুর পাড়ের চারদিকে জঙ্গল ছিল। ইভেন আমাদের ঘরের পিছনেই অনেক মানে অনেকটা হন্টেড লাগতো প্লেসটাকে। আমি 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 নিজেও ছোটবেলায় অনেক নয়েজ পাইতাম, যেটা হচ্ছে মানে অনেকটা ছোটবেলা থেকে শোনা আর কি, যে ওই জঙ্গলের ভিতরে আসলে অনেক বেশি পরিমাণে অনেক কাহিনী আছে বা অনেক কিছু আছে। ইভেন আমার যে ঘরটা ছিল তার পিছনে ইভেন জঙ্গলের ভিতরে একটা গাব গাছ একটা ছিল, যেটা নিয়ে অনেক হন্টেড কিছু স্টোরি আছে, যেটাকে বলে মানুষ আমাদের এলাকার, ইভেন আমার বাড়ির সবাই বলে যে ওই গাছটা বেশি একটা ভালো না। অনেক পুরাতন গাছ, বাট এটার এজ কত আসলে আমরা কেউ জানি না মূলত। সো দাদি একদিন যেটা হয়েছিল, সন্ধ্যার দিকে ওয়াশরুমের দিকে বাথরুমের দিকে যাচ্ছিল। তো উনি সেখানে গিয়ে আসলে যখন আসতেছিল তখন খুব সম্ভবত ওই গাব গাছের ওই সাইডে উনি হয়তো হেঁটেছিল। সো সেখানে পা দিয়েছিল আর কি। দ্যাটস মিন যতটুকু আমি জানি যে সেখান দিয়ে মানে আসার সময় 3টা জিন ছিল যারা খাচ্ছিল সন্ধ্যার দিকে। সো তাদের খাবারের প্লেটে দাদি পা দিয়েছিল, সেটা উনি নিজে তো আর দেখতে পায়নি, সেটা আসলে খেয়ালও করতে পারেনি। তো তিনি যখন বাসায় আসলেন তারপর থেকে আসলে মানে অ্যাবনর্মাল স্টোরিগুলো হতে থাকলো আর কি। যে দেখা যাচ্ছে যে বাসায় আসার পরেই দাদার সাথে রাতে দেখা গেল যে চোখ টোক রাঙাচ্ছে, মানে কেমন হয়ে যাচ্ছে, মানে কথাবার্তা দেখা যাচ্ছে নর্মাল না। তখন দাদা ভাবলো যে আসলে কি হলো হুট করে, কিছু তো বুঝতে পারলাম না। তো দাদা দেখা গেল যে ওই আমার যেই বর্মা আছে তাকে সবকিছু শেয়ার করলো যে এই অবস্থা, এখন আসলে কি করতে পারি। সে তো দেখা যাচ্ছে অ্যাবনর্মাল ম্যানার করা শুরু করছে। তো একটা পর্যায়ে দাদি আসলে আস্তে আস্তে দেখা গেল যে এই জিনিসটা আরো বেশি পরিমাণ প্রবলেম হতে শুরু করলো। তো তার কিছুদিন কয়েক বছর 2 বছর পরই মনে খুব হ্যাঁ 2 বছর পরই আব্বুর জন্ম হয়। তো আব্বুর জন্মটা আসলে অনেকটা প্রবলেম মাঝখান দিয়ে হয়, যা সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না আপাতত। সো দেখা গেলো যে আব্বু যখন আস্তে আস্তে মানে বড় হতে থাকে, তো কিন্তু দাদির এই প্রবলেমগুলো হতেই ছিল, মানে আস্তে আস্তে বাড়তেছিল প্রবলেমগুলো। মানে একটা পর্যায়ে এত বেশি পরিমাণে বাড়তেছিল যে সপ্তাহে একদিনই প্রবলেম হতো। তো দাদা কোনো রকমে সেটা কন্ট্রোল করতো। প্রায় সময় গ্রামের হুজুর ছিল, হুজুর এনে আসলে প্রায় সময় দেখানো হতো। তো হুজুর ঝাড় ফুঁক করলে কিছুক্ষণ থাকতো সেটা, হয়তো উনি দোয়া টোয়া পরে দিয়ে যেত। তো দোয়া টোয়া পড়লে একটা শর্ট টাইমের জন্য হয়তো সেই প্রবলেমটা হতো না। কিন্তু আপনার একটা পর্যায়ে আস্তে আস্তে প্রবলেমগুলো বাড়তে শুরু করলো। এমন হচ্ছিল যে উনি ঘরের মধ্যে থাকতো না, ঘরের বাইরে চলে যেত। রাতে দেখা যাচ্ছে দরজা লক করে দাদা ঘুমাতো। দেখা যাচ্ছে যে রাতের সময় দেখা যাচ্ছে সবকিছু দরজা খুলে সুন্দর করে বের হয়ে যাচ্ছে কাউকে না বলে। ইভেন বের হয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। এক সময় দেখা যাচ্ছে ওই গাব গাছের দিকে যাচ্ছে, যে জঙ্গলটা আছে পুকুর পাড়ের দিক চলে যাচ্ছে। দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির সবাই মিলে খুঁজে বের করা হচ্ছে যে কোথায় গেল। গিয়ে দেখা যাচ্ছে সেখানে কথা বলতেছে কন্টিনিউয়াস, মানে ঝগড়াঝাটি করতেছে। মানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কারোর সাথে ঝগড়াঝাটি করতেছে টোটালি। মানে জাস্ট আমি যখন আব্বু আস্তে আস্তে বড় হলো, তখন এভাবে কন্টিনিউয়াস সমস্যাগুলো সলভ হচ্ছে না। দাদুর এই প্রবলেমগুলো লেগেই থাকছিল, কোনোভাবে কোনো সলভ করতে পারছে না, কোনো হুজুরও আসলে সমাধান করতে পারছে না। দাদা অনেক ট্রাই করছে। পরে আব্বু আস্তে আস্তে বড় হলো। তো আব্বু বড় হওয়ার পরে আব্বুই ফ্যামিলির পরে হালটা ধরলো। তো পরে
আব্বুর বিয়ে হলো, যে আম্মু আসলো বাসাতে বা এ হলো, তারপর থেকে আম্মুর উপর সবকিছু দায়িত্ব গেছিল দাদিকে দেখাশোনা করার জন্য। সো এরপরে আম্মু আসলে পুরো মানে মেইন ঘটনাগুলো মানে লাস্টের দিকে আম্মু ফেস করছে স্পেশালি। তো আম্মু গত পরশুদিন আমাকে সবকিছু শেয়ার করছিল যে এই অবস্থা হচ্ছে। তো আমি তার মধ্যে কয়েকটা স্টোরি আমি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, যখন আমি ক্লাস 2-তে পড়ি, খুব সম্ভবত 1998 সালের দিকে, তখন আমি ছোট, আমার অনেক কিছু মনে আছে। সো একদিন আমাদের মাটির ঘর ছিল তখন গ্রামে, একদম রুরাল এরিয়াতে তখন। তো যখন একদিন দেখলাম যে দাদিকে কত মানে খুঁজেই পাচ্ছে না, পুরো বাড়ি তখন ডাক পড়ে গেছে যে আসলে দাদি নাই বাসাতে। সন্ধ্যার পরে 7টার দিকে, তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করলো, সবাই টর্চ লাইট দিয়ে, পুরো গ্রাম তো আসলে সন্ধ্যা 6টা-7টার পরই দেখা যায় সবকিছু হয়ে যেত। আর তখন আসলে ওই গ্রামটাতে পুরোপুরি কারেন্ট যায়নি, যেখানে অনেকটা অন্ধকার হয়ে যেত। সো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে খোঁজা হচ্ছে, সব জায়গায় খোঁজা হচ্ছে। পরে দাদিকে দেখা গেল যে উনি একটা প্রদীপ নিয়ে, আর কি, যেটা আমরা গ্রামের এলাকায় বাতি বলি বা সামথিং বলি, তিনি ওটা জ্বালিয়ে নিয়ে কেরোসিনের ওটা নিয়ে চলে গেছে অনেক দূরে। তো পরে গিয়ে মানে আমি নিজের কানে শুনছিলাম কয়েকটা কথা। উনি বলতেছে যে তোদের মানে বলতেছে তোরা কি চাস, তখন বলতেছে আমাকে নিয়ে তোরা কি করবি, কি করতে চাস, তোরা ছেড়ে দে, আমি আমার করতে চাই। সো এরকম অনেক গালাগালি প্রচুর করতেছে একের পর এক। পরে বাড়ির আরো কয়েকজন মিলে দাদিকে আনতে যায়, কিন্তু আসলে তার সাথে কেউ পারতেছিল না। মানে তার সুপার ন্যাচারাল একটা পাওয়ার থাকে, সেরকম একটা পাওয়ার চলে এসেছিল বডিতে। দেখা যাচ্ছে যে আমার কাকারা ছিল, কাকারা সবাই ধরার পর দেখা যাচ্ছে 3জন, আমি আমার নিজের চোখে দেখেছিলাম যে 3জন পুরুষ তাকে ধরেছিল, সে 3জনকে ঢিল মেরে ফেলে দিয়েছিল অনেকটা। জাস্ট আমরা যেরকম রেসলিং দেখি, অ্যাজ লাইক রেসলিংই আসলে এটা পসিবল আর মুভিতে। সো আমি ওরকম মানে আমার কাছে সেরকম মনে হলো যে উনি জাস্ট 3জনকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দিল। তখন আমি তো ভয়ে যাইনি, পরে আমি দূর থেকে দেখতেছিলাম। পরে সবাই মিলে ধরে কোনো রকমে হাত ধরে পা ধরে কোনো রকম মানে বাড়িতে নিয়ে আসলো। এনে দেখা গেলো যে বাড়িতে আনার পর যেটা করা হয় মূলত, সেটা হচ্ছে খুব সম্ভবত তেল গরম করে একটা মালিশ করা হয়, যেটা আগের দিনে করা হতো, যে হ্যাঁ হয়তো শরীর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা করা হতো। সো সেম টাইপের জিনিসগুলো ওনাকে করা হচ্ছিল। করে দেখা গেলো যে তারপর আস্তে আস্তে সেটা নর্মাল হতো না। পরে ইমাম আনা হলো, মসজিদের ইমাম এনে তাকে দোয়া টোয়া পরে আস্তে আস্তে ব্যালেন্স মানে আনা হলো। তো পুরোপুরি আসলে আনতে পারছিল না। একটা পর্যায়ে দেখা গেলো তাকে খাটে শোয়ানো হলো, তাকে সবাই মিলে ধরা হলো। তো সে ওখানেও দেখা যাচ্ছে তার মানে দেখতে দেহের গঠন খুব ভালো ছিল না, খুব মানে খুব মোটাও ছিল না, খুব ওরকম ছিল না যে কাউকে খুব পাওয়ার পাবে বা শরীরে। কিন্তু সে দেখা যাচ্ছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার পেয়ে যেত একটা সময়। তো আপনার যেটা হচ্ছিল যে লাস্টের দিকে সে আসলে ওই প্রচুর পরিমাণে মানুষকে আসলে ধাক্কায় পড়ে একদম ফেলে দিত। তো একটা পর্যায়ে লাস্টের দিকে যেটা হলো সেটা হলো যে আব্বু অনেক হুজুর টুজুর দেখা শুরু করলো, আসলে কি করা যায়, কোনো বুজুর্গ ব্যক্তি খোঁজা শুরু করলো। জি। সো লাস্টের দিকে যেটা হচ্ছিল যে মানে আব্বু কোনো রাস্তাই পাচ্ছিল না, যেহেতু এখন বাড়ির সবাই বলতেছিল যে আসলে এটা সমাধান করা খুবই দরকার, কারণ সে বারবার প্রবলেম ফেস করতেছে। তো হুজুর যেটা বলছিল যে তাকে প্রচুর মারা হতো। এরপরে কি হলো? আমরা অনেকক্ষণ ধরে শুনছি একটা জিনিস, এরপরে তাকে প্রচুর মারা ধরা করা হতো। পরে একদিন পরে যেটা হলো, আব্বু এক হুজুর আনা হলো, তাকে এনে মানে যেটা করা হলো যে সে কন্ট্রাক্টে গেল যে তাকে মানে সমাধান করতে পারবে, কিন্তু কেউ পারলো না। সে একটা সমাধানের জন্য কন্ট্রাক্ট করলো। তো পরে আম্মু যেটা ওই হুজুর বললো যে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন যে আসলে তাকে মানে আপনার বাসাতে কিছু একটা ঘটবে, অ্যাবনর্মাল কিছু একটা ঘটবে, আপনি জাস্ট খেয়াল রাখবেন। যদি সমাধান হয় তাহলে আপনার বাসাতে কিছু একটা অ্যাবনর্মাল ঘটবে। তখন মানে এরপর যেটা হলো যে একদিন এর পরের দিনে কাহিনীটা হলো যেটা হলো, আম্মু বাসা খাচ্ছে, দাদিও ছিল সেখানে। তো আমাদের মুরগি ছিল, মুরগিগুলো আসলে ডিমের তা দিচ্ছিল। একটা মুরগি, সবচেয়ে ভালো একটা মুরগি ছিল, সেটা হুট করে যেটা হচ্ছিল যে ওই আপনার জাস্ট একটা মুরগি সেখান থেকে পড়ে গেল, মানে একদম সুস্থ একটা মুরগি পড়ে গেলো, ধাম করে পড়ে নিচে পড়ে দেখা গেলো সেটা একদম টোটালি মারা গেল। পরে মারা গেলো। পরে মানে আব্বু ওই
ইয়াকে কল দিল, হুজুর মানে হুজুরের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তখন হয়তো ফোন ছিল না, তখন জিজ্ঞাসা করলো যে আসলে এই কাহিনী করছে, বলে যে হ্যাঁ সেটা দিয়েই সেটা আসলে সমাধান হয়ে গেছে, আপনার সেখান থেকে চলে গেছে, সেটা ওই মুরগিটা মারা গেছে মানে হচ্ছে তার উপর দিয়ে একটা ইয়াতে চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটা সব থেকে ভয়ের ঘটনাগুলোর একটি। জানি না সবার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে। আমার সাথে ঘটনাটি বাংলাদেশেই ঘটেছিল। আমি 2003-এ এসএসসি শেষ করে আব্বু আম্মুর সাথে জার্মানি চলে আসি। বাবা বিজনেস করেন, তাই নানান কাজে তিনি ব্যস্ত থাকলেও আমি আর আম্মু সুযোগ পেলেই দেশে বেড়াতে আসি। আমার নানা বাড়ি চট্টগ্রামে, তাই দেশে আসলেই চট্টগ্রামে বেশি থাকা হয়। আমি 2012-তে জুনের 18 তারিখ শেষ দেশে আসি। এখানে আসলেই আমি আমার পুরো সময় আমার দুই কাজিন নাহিদ এবং লিমনের সাথে কাটাই। একদিন অনেক রাতে আমি আর আমার দুই কাজিন নানা বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। মোটরসাইক্লিং আমার খুব বড় একটা নেশা। আমার দুই কাজিনের কাছেও মোটরসাইক্লিং নেশার বিষয়, তাই প্রসঙ্গক্রমে আমরা এই ব্যাপারে আড্ডা দিচ্ছিলাম যে কে কত স্কিলড বাইকার। এটা নিয়ে তর্ক হচ্ছিল এবং কে কত বেশি দূরত্বের রাস্তায় বাইক নিয়ে গেছি সেই সমস্ত বিষয় নিয়ে, এবং সে সমস্ত রাস্তা কত কঠিন ছিল সে সমস্ত নিয়ে আমরা আমাদের নিজেদেরকে জাহির করছিলাম আর হাসাহাসি করে একে অপরকে পচাচ্ছিলাম। তর্কতর্কির এক পর্যায়ে নাহিদ এবং লিমন আমাকে চ্যালেঞ্জ করে ওদের সাথে কোনো একটা জায়গায় যেন বাইকিং এ যাই, যেন ওরা আমার পরীক্ষা নিতে পারে। আমি বুঝতে পারলাম আসলে আমার কাজিনরা আমাকে টিজ করার জন্য চেষ্টা করছে এবং ওরা জানতো যে আমি ওদের এই প্রস্তাবে রাজি হলেও যেতে পারবো না। আম্মু আমাকে অনুমতি দেবে না। বাংলাদেশে আসার আগেই আম্মুর প্রথম যে কড়া মানা সেটা হচ্ছে তুমি বাংলাদেশে বাইক ড্রাইভ করতে পারবে না। আমার মোটরসাইক্লিং এর নেশাকে আম্মু ভয় পান। তার উপর সত্যি বলতে আমি আসলেই একটু বেপরোয়া। তাই আম্মু আমার এই ব্যাপারটা পছন্দ করেন না। যাই হোক, আমি প্ল্যান করলাম প্রয়োজনে মিথ্যা বলে হলেও যাব, কারণ ব্যাপারটা আমার মান সম্মানের সাথে জড়িয়ে নিয়েছিলাম। আমি জানতাম আমি ওদেরকে না করলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই প্ল্যান করে সেইটা করতে গেলাম এবং নাহিদ প্ল্যান করলো। বাসায় বললাম আমার কাজিন নাহিদের ঘনিষ্ঠ বন্ধুর বড় বোনের বিয়ে, তাই আমাদেরকে যেতেই হবে। বাসা থেকে কিছু বুঝতে পারলো না, তাই মানা করলো না। সকল প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট দিনে আমি আমার দুই কাজিন আর সাথে নাহিদের দুই ঘনিষ্ঠ বন্ধু তৌসিফ চারজন একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্যাপারটাকে আরো মজার করতে আমরা রাত 10:30-এ বের হলাম, যেটা সত্যি খুবই ভুল সিদ্ধান্ত ছিল। সেদিন আকাশ মেঘলা ছিল, খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। বুঝতে পারছিলাম বৃষ্টি নামবে যখন তখন। আমরা সবাই খুব খোশ মেজাজে ছিলাম, কিন্তু আমরা কেউ তখনও পর্যন্ত জানতাম না যে আমাদের জন্য এই রাত্রিটা কতটা ভয়ের আর স্মরণীয় হতে চলেছে। আমরা যখন পটিয়া নামের জায়গায় গিয়ে পৌঁছি তখন মুষলধারে বৃষ্টি নামছে। আমরা একটা হোটেল পেয়ে তার থামি এবং প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে সিদ্ধান্ত নেই যে বৃষ্টির মধ্যেই আমরা ড্রাইভ শুরু করব, এবং যেটা ভাবা সেটাই যে শুরু করব, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের ড্রাইভিং এর জন্য এখন থেকে টোটাল সেফটি গিয়ার্স পরেছিলাম এবং টোটাল সেফটি গিয়ার্স পরেছিলাম, তাই খুব একটা চিন্তিত হচ্ছিলাম না। ভিজতে ড্রাইভ করব সেটা আরো মজার মনে হচ্ছিল। তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আসল ঘটনা শুরু হলো যখন আমরা লোহাগড়া নামের একটা জায়গায় পৌঁছাই। তখন রাত 2টার মতো বেজে গেছে। বৃষ্টির দাপট কমে গেলেও থেমে যায়নি। আমরা তাড়াতাড়ি কক্সবাজার পৌঁছানোর জন্য এবং বৃষ্টির কারণে রাস্তা অনেকটা যানজট মুক্ত থাকায় বেশ দ্রুত ড্রাইভ করছিলাম। হঠাৎ লিমন তার বাইক হার্ড ব্রেক করে দাঁড়িয়ে গেল। আমরাও থামলাম। ওকে দেখে মনে হচ্ছিল ও কোনো কারণে খুবই বিভ্রান্ত হয়েছে এবং ভয় পেয়েছে। আমি ওকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কিছু বলল না, শুধু বলল, প্লিজ সাবধানে ড্রাইভ কর, মেবি ইউ আর নট অ্যালোন।
আমি ওর কথার কিছুই বুঝতে না পেরে ভাবলাম, ধুর, ও মনে হয় মজা করার জন্য এসব করছে। আমরা আবার যাত্রা শুরু করলাম। প্রায় 6-7 কিলোমিটার আসার পর এবার ঘটলো আমার সাথে। আমি প্রায় 100 থেকে 105 কিলোমিটার স্পিডে ছিলাম এবং আমার এখনো স্পষ্ট মনে আছে রাস্তা একদম ক্লিয়ার ছিল, এমনকি গাড়িও ছিল না। হঠাৎ আমার সামনে কোত্থেকে যেন একটা বুড়ি মহিলা এসে পড়ল। আমি ধরেই নিলাম যে আর রক্ষে নেই, আমি তাকে চাপা দিতে চলেছি। আমি সব শক্তি দিয়ে বাইকের দুটো ব্রেক কষে ধরলাম। যেহেতু রাস্তা বৃষ্টির জন্য ভেজা ছিল, তাই বাইক সোজা না থেমে প্রায় 30 ফিটের মতো চাকা পিছলে গেল। ভাগ্য সত্যি খুব ভালো ছিল যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি, তা না হলে খুব খারাপ দুর্ঘটনা হয়ে যেত। আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। বুড়ি মহিলার কি অবস্থা সেটা দেখার জন্য খুব ভয়ার্ত হয়ে পেছনে তাকালাম। যা দেখলাম তা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম কিছুই নেই। আমি আমার বাইক থেকে নেমে দৌড়ে গেলাম আর সেই বুড়ো মহিলা খুঁজতে লাগলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি রাস্তার আশেপাশেও খুঁজতে লাগলাম, কিন্তু কিচ্ছু নেই। এদিকে আমার কাজিনরা আমাকে ফেলে অনেকটা এগিয়ে গেছে। যখন ওরা বুঝতে পারলো যে আমি ওদের সাথে নেই, তখন ওরা আমার কাছে ফিরে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি জবাব না দিয়ে লিমনকে জিজ্ঞাসা করলাম, তুই রাস্তায় ওইভাবে দাঁড়িয়ে গিয়েছিলি কেন? লিমন আমার প্রশ্ন শুনে অবাক হয়ে বলল, তুই ওকে কিছু দেখেছিস? আমি জবাবে বললাম, তুই ঠিক বলেছিস, উই আর নট অ্যালোন। নাহিদ আর তৌসিফ তখনও কিছু জানে না, বুঝতেও পারেনি। আমি লিমনের চুপ থাকার ব্যাপারে বুঝতে পারলাম, কারণ নাহিদ প্যারানরমাল ব্যাপারে খুব ভয় পেত এবং লিমন সেটা জানতো বলেই সে চুপ ছিল। আমাকেও ইশারায় লিমন বারণ করলো কিছু না বলতে। ব্যাপারটা চাপা দিতে চেষ্টা করলাম, কিন্তু নাহিদ আর তৌসিফ চরম বাদ সাধলো। ওরা কি হয়েছে না জেনে যাবে না। লিমন তখন আমাকে বললো, ড্রাইভিং এর সময় হঠাৎ তার সামনে 3টি থেকে 4-5টি বছরের বাচ্চা সামনে এসে পড়ে এবং রীতিমতো ওই সময় ওইভাবে সামনে আসা সম্ভব না। লিমন ব্রেক করে থামার পর আমার মতোই সেখানে কিছু ছিল না। এরপর আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। তৌসিফ লিমনকে বলল, কই, আমি তো কিছু দেখলাম না, আমি তোর সাথেই ছিলাম। লিমন সোজাসুজি বলল, এটা কোনো সাধারণ ব্যাপার হলে দেখতে পেতি, কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার না। প্যারানরমালি কিছু একটা ঘটছে আমাদের সাথে। সেই জন্যই আমি বলছিলাম উই আর নট অ্যালোন। যা ভেবেছিলাম সেটাই হলো। নাহিদ বেশ ভয় পেল এসব শুনে। সে আর নিজে ড্রাইভ করবে না বলে দিল এবং তাই তৌসিফ ড্রাইভ শুরু করলো আর নাহিদ তৌসিফের সাথে বাইকে বসলো। আমরা ঠিক করলাম যে আর স্পিডে বাইক ড্রাইভ করবো না, আস্তে ধীরে যাব, যেন কোনো বিপদ না হয়। আমরা সবাই যাত্রা শুরু করলাম। তখন রাত 3টার মতো বাজে। আমরা মোটামুটি 10 কিলো যাবার পর এবার একসাথে সবাই থেমে গেলাম। আমরা যখন ড্রাইভ করছি দেখতে পেলাম রাস্তার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত একপাল গরু পুরো রাস্তা জুড়ে হাঁটছে। রাখাল তার গরু তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় যেমন হয় ঠিক তেমন। আমরা আমাদের স্পিড কমিয়ে বাইকের হর্ন দিলাম, কিন্তু সেখানে কোনো রাখালকে দেখতে পেলাম না। আমাদের 3টি বাইকের হেডলাইটের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা খুব অবাক হলাম, এত রাতে এভাবে গরুর দল বেঁধে কোথায় যাচ্ছে। তারপর যা ঘটলো তা বিশ্বাস করা ভীষণ শক্ত। একসাথে এতগুলো গরু চোখের পলকে এক এক গায়েব হয়ে গেল, যেন ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। এইবার তৌসিফও ভয় আঁতকে উঠল এটা দেখে। সে বুঝলো যে আসলে যা ঘটছে সেটা ভৌতিক। নাহিদ এত ভয় পেয়েছে যে সে রীতিমতো জেদ করা শুরু করলো চট্টগ্রামে ফেরত যাবার জন্য, কিন্তু আমি আর লিমন মিলে নাহিদকে শান্ত করলাম। এর মধ্যে আবার বৃষ্টির দাপট বেড়ে গেল। আমরা একেবারে ভিজে কাক অবস্থা, সবাই বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত। কিন্তু আমরা তখন কোথায় সে ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আশেপাশে কোনো হোটেল নজরে পড়ছে না যে রেস্ট করব, তাই বাধ্য হয়ে আবার যাত্রা শুরু করলাম। এত সময় আমাদের সাথে যা হয়েছে তা আসলে শুধুমাত্র ট্রেইলার ছিল। বুঝতে পারলাম যখন আমরা কিছু সময় পরেই
আমরা সবাই খুব কাছাকাছি হয়ে 65 থেকে 70 কিলোমিটার স্পিডে বাইক ড্রাইভ করছিলাম। বাইকের ইঞ্জিনের ভারী শব্দ হওয়া সত্ত্বেও আমরা একদম স্পষ্ট শুনতে পেলাম যে আমাদের পেছনে কিছু একটা আসছে। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখতে পেলাম যে সেটা একটা আলো আমাদের দিকে এগিয়ে আসছে। স্বাভাবিকভাবেই ভাবলাম কোনো গাড়ি হবে, কিন্তু কিছু সময় পরেই আলো দেখে বুঝতে পারলাম যে এটা কোনো বৈদ্যুতিক আলো নয়, হারিকেন বা কুপির মতো আলো। আমি বেশ আগ্রহ নিয়ে বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম এটা জানার জন্য যে আসলে জিনিসটা কি, কিন্তু ওটা দ্রুতই আমাদের দিকে আসছিল। অনেকটা কাছে আসার পর বুঝলাম যে ঝুনঝুন ঝুনঝুন একটা শব্দ শুনতে পাচ্ছি। খুব কাছে এসে যাওয়ার পর বুঝতে পারলাম যে এটা আসলে একটা ঘোড়ার গাড়ি। আমি অবাক হলাম যে এটা ভেবে যে বাইকে 60 থেকে 75 কিলোমিটার স্পিডে ড্রাইভ করছি, একটা ঘোড়ার গাড়ির পক্ষে কাছে এসে যাওয়া খুব একটা স্বাভাবিক নয়। তার উপরে এত রাতে এই হাইওয়েতে ঘোড়ার গাড়ি থাকাটা খুব অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু তখন যখন এসব ভাবতে ব্যস্ত তখনই দেখলাম যে ভয়াবহ ব্যাপারটা। আমি বাইকের লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখলাম ঘোড়ার গাড়ির চালকের আসনের পাশে একজন উজ্জ্বল কুপিবাতি জ্বলছিল, আর সেই আলোতে চোখে পড়লো চালকের দিকে। দেখলাম চালক ঘোড়াগুলোর লাগাম ধরে বসে আছে, কিন্তু কোনো মাথা নেই তার। আমি এই প্যারানর্মাল জিনিস দেখে খানিকটা অভ্যস্ত ছিলাম বলে নিজেকে সামলে নিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম। নিজেকে বুঝতে দেওয়ার চেষ্টা করলাম যে আমি যা দেখেছি ভুল দেখেছি, কিন্তু না, আমি ঠিক দেখেছি। ইচ্ছা করছে চিৎকার করে সবাইকে বলি আমি কি দেখেছি, কিন্তু তৌসিফ আর নাহিদ ভয় পেয়ে গেল, এবং তারা ভয় পেয়ে গেলে খুব ঝামেলা হবে বলে মুখ বুজে থাকলাম। কিন্তু বেশি সময় চুপ থাকতে পারলাম না। সেই ঘোড়ার গাড়ির চালক বাজ পড়া শব্দে বলে উঠল, থাম। এইবার সবাই ব্যাপারটা খেয়াল করলো। এই দৃশ্য দেখার পরে ভয়ে সবার অবস্থা অনুমান করা অসম্ভব। আমি নিজেও তখন এত ভয় পেয়েছি যে কোনো কিছু চিন্তা না করে বাইক ফুল স্পিডে টান দিয়েছি, এবং উদ্দেশ্য শুধু একটাই, তখন যে কোনো উপায় বাঁচতে হবে, এবং সেজন্যই তিনি জাস্ট ফুল বাইকটা টুইস্ট করে টান দিয়েছে। এবং তিনি বলছেন যে আমার সাথে যাতে অন্যরাও ফুল স্পিডে টান দিয়েছে বাইক। ভয়ে এমন অবস্থা, তখন যে কারো কথা মনে নেই। সেই বিভৎস জিনিসটা আমাদেরকে তাড়া করতে শুরু করলো। বাইক এত দূরে ড্রাইভ করছিলাম যে বাইকের ইঞ্জিন ভীষণ শব্দ করছিল। অমন তীব্র ইঞ্জিনের শব্দের মধ্যেও আমি সেই ভয়ানক জিনিসটার গর্জন আর রাস্তা ঘোড়ার খুঁড়ের অনবরত আঘাতের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওটা এমন ভাবে গর্জন করছিল যেন ভয়ানক এক রাগ আর ক্ষোভ আমাদের প্রতি আজই মেরে ফেলবে আমাদেরকে। এভাবে কত সময় চলেছে সেই ব্যাপারটা আমাদের কারোরই জ্ঞান নেই। সেই ভয়ে সবাই আমরা হিপনোটাইজড হয়ে গিয়েছি। সবারই একটা একতি বাঁচতে হবে। প্রাণের তাই কি জিনিস সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। হঠাৎ প্রচন্ড একটা শব্দ এবং ভয়ানক সেই জিনিসটা, এবং শব্দের দাপটে আমাদের ঘোর কাটলো। পিছনে ফিরে দেখি লিমন রাস্তার উপরে মরার মতন পড়ে আছে, এবং রাস্তার উপরে মরার মতো পড়ে আছে, আর ভালোই ক্ষতি হয়েছে। আমরা বাইক ঘুরিয়ে লিমনের কাছে গেলাম। কাছে যে দেখলাম যে ওর বাইক রাস্তার একপাশে পড়ে আছে। বাইকের এমন অবস্থা দেখে মনে ধরে নিয়েছিলাম যে লিমন হয়তো বেঁচে নেই। আমি তাড়াতাড়ি ওকে রাস্তার পাশে সরিয়ে এনে শুইয়ে দিলাম। ওর হেলমেট খুলে দিতেই পালস আর হার্টবিট পরীক্ষা করে নিশ্চিত হলাম যে লিমন এখনো বেঁচে আছে, কিন্তু ওর জ্ঞান ছিল না। ওর মাথার বাম পাশে খুব খারাপ ভাবে ফেটে রক্ত ঝরছিল। এর মধ্যেই তৌসিফ আর নাহিদ এসে পৌঁছালো। ওই অন্ধকার রাত্রিতে প্রথম বুঝতে পেরেছিলাম অসহায়ত্ব কাকে বলে। অন্ধকার রাত্রিতে বিশাল হাইওয়ে, আমাদেরকে সাহায্য করার মতো ওখানে কেউ ছিল না। এমনকি সেদিন আবহাওয়া খারাপ থাকায় সেদিন কোনো ওইখানে আবহাওয়া খারাপ থাকায় অনেক বড় ঘটনা, বারবার লাইন হারিয়ে যাচ্ছে, জ্ঞান ছিল না। ওর মাথার বাম পাশে খুব খারাপ ভাবে ফেরে, এবং নাইট কোচ ছাড়া অন্য কোনো গাড়িও ছিল না যে সাহায্য চাওয়ার চেষ্টা করব। বাসায় ফোন দিয়ে জানালেও লাভ নেই, কারণ বাসা থেকে কোনো সাহায্য এখানে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা যে তখন কোথায় সেটা পর্যন্ত বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে মাথা ঠান্ডা করে নাহিদকে বললাম, এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে কোনো না কোনো একটা সাহায্যের খোঁজ করতেই হবে। লিমনকে আমাদের বাইকে অজ্ঞান অবস্থায় আমরা তুলে নিলাম, এবং ওকে নিয়ে
আমরা যেটা করলাম সেটা হচ্ছে আচ্ছা ধরে নিলাম যে পিছনে নাহিদ বসলো। আচ্ছা ওকে লিমনকে আমরা বাইকে অজ্ঞান অবস্থায় তুলে নিলাম এবং ওকে ধরে রাখার জন্য পিছনে নাহিদ বসলো। বাইক যথাসম্ভব দ্রুত টান দিতে শুরু করলাম এবং 12 থেকে 14 কিলোমিটার যাবার পর দূরে একটা আবছাল দেখতে পেলাম। বুঝলাম সেটা কোনো একটা বাড়ি হবে। কাছে গিয়ে বুঝতে পারলাম এটা একটা মসজিদ। যদিও সেই মুহূর্তে আমাদের দরকার ছিল কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক, কিন্তু কেন জানি না কি মনে করে ওইখানে থেমে গেলাম এবং সাহায্য পাবো এই আশায় ছিলাম আমরা। আমাকে কিছু একটা সেই মুহূর্তে সেই আশ্বাস দিচ্ছিল। থেমে আমি তৌসিফকে বললাম মসজিদে কেউ আছে কিনা দেখতে। তৌসিফ খানিকক্ষণ পরে এসে একজনকে সাথে নিয়ে আসলো এবং দেখে বুঝলাম উনি মসজিদের কেউ হবেন। সেখানে কোনো বৈদ্যুতিক বাতি ছিল না, ওনার হাতে একটা হারিকেনের বাতি ছিল। সেই বাতির আলোতে ওনার চেহারা দেখলাম। পরনে সাদা আলখাল্লা, মুখ ভর্তি সুশোভিত দাড়ি আর মাথায় টুপি ছিল। উনি দেখতেও বেশ সুদর্শন ছিলেন। আমাদেরকে দেখেই বললেন লিমনকে নিয়ে ভেতরে আসতে। মসজিদের উঠান থেকে একটা বসার জায়গা দেখিয়ে বললেন ওখানে ওকে শুইয়ে দাও। আমরা শুইয়ে দিতেই সেই ব্যক্তিকে বললাম হুজুর এখানে কোথাও কোনো হাসপাতাল বা ক্লিনিক আছে? আসলে লিমনের তো এখনো জ্ঞান নেই বলে আমি খুব ভীত ছিলাম। সেই ব্যক্তি খুব সুন্দর করে হেসে বললেন কোথাও যেতে হবে না, আপনারা এখানে নিরাপদ। আমি দেখছি কি করা যায়। ওনার কথায় আমরা খুব ভরসা পেলাম। সেই মুহূর্তে খুব হালকা লাগছিল আমার বসে থাকতাম। আমি বসে অবাক হয়ে দেখছিলাম উনি একজন ডাক্তারের মতোই ট্রিটমেন্ট করছিলেন, এমনকি বলেও দিচ্ছিলেন লিমন দেহের কোন জায়গায় গুলোতে আঘাত পেয়েছে। উনি বললেন আপনারা বসুন, আমি ওষুধ নিয়ে আসছি বলে উনি যে কক্ষে থাকেন সেখানে চলে গেলেন এবং একটু পরে উনি একটি জিনিস নিয়ে আসলেন, কিন্তু কি নিয়ে আসলেন সেটা বুঝতে পারলাম না। আমাদের সামনেই উনি সেই জিনিসগুলো একটা পাত্রে রেখে তিনি থেতো করলেন এবং লিমনের মাথায় যেখানে ফেটে রক্ত পড়ছিল সেখানে দেহের যে সব জায়গায় কেটে ছেড়ে গেছে সে সমস্ত জায়গায় লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপর তিনি একটা গ্লাসে পানি নিয়ে তাতে কিছু সময় ধরে কোনো দোয়া পড়ে ফু দিলেন এবং তারপরে লিমনের মুখে ছিটিয়ে দিলেন। প্রায় সাথে সাথে লিমনের জ্ঞান ফিরল। লিমন তখনও খুব ভয়ার্ত হয়েছিল। লিমন চেঁচিয়ে বলল আমি কোথায়? আমরা তাড়াতাড়ি এগিয়ে এসে লিমনকে সাহস দিলাম, বললাম আমরা এখন নিরাপদ। লিমন শান্ত হলো। হুজুর লিমনকে পানিটা খেতে বললেন। লিমন বাকি পানিটা পান করলো, তারপর উঠে বসলো, কিন্তু লিমন সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব করতে শুরু করলো। হুজুর বলল অনেক জোর বাঁচা বেঁচে গেছেন আপনি, আল্লাহর দয়া না থাকলে আজ মরেই যেতেন। উনি লিমনকে সামনে নিয়ে বসিয়ে আরো অনেক দোয়া পড়তে শুরু করলেন এবং মাথা ঝেড়ে দিলেন এবং লিমনকে শুয়ে পড়তে বললেন। উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কিভাবে সব হলো। আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি সব শুনে গম্ভীর হয়ে বললেন আপনাদের ভাগ্য খুব ভালো যে আজকে আপনারা প্রাণে বেঁচে গেছেন। খুব খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছিলেন আপনারা। অমাবস্যা আর এমন মেঘলা বৃষ্টির রাত হলেই ওটাকে দেখতে পাওয়া যায়। আরো জানলাম যে শুধু আমরাই নই, অনেকেই ওটাকে দেখেছে এবং ভয় পেয়েছে। এমনকি অনেকে ভয় পেয়ে পাগল হয়ে গেছে এবং অনেকে মারাও গেছে। চট্টগ্রামের স্থানীয় ভাষায় ওটাকে বলা হয় কল্লাহাডা কোতোয়াল, বলা হয় যার অর্থ মাথা কাটা কোতোয়াল। স্থানীয় মিথ আছে প্রায় 100 বছর আগে এই এলাকায় একজন কোতোয়াল বা ঘোড়ার গাড়িওয়ালা ছিলেন। কোনো এক রাতে তিনি তার দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ডাকাতদের হাতে পড়েন এবং ডাকাতরা তাকে মেরে ফেলে। জানা যায় তার দেহটা খুঁজে পাওয়া গেলেও মাথাটা খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই এই এলাকায় অনেকেই এই জিনিসটা দেখেছেন। আমার ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কখনো সেই জিনিসটা দেখেছেন কিনা। উনি বললেন উনি দেখেছেন কিনা। উনি হেসে জবাব দিলেন যে না, উনি কখনো দেখেননি। এবং তারপর আমাদের সাথে ঘটা বাকি ঘটনাগুলো ওনাকে বললাম। উনি শুনে বললেন এই পৃথিবীটা শুধু মানুষদের জোর আবাসস্থল নয়, নানান দৃশ্যমান এবং অদৃশ্যমানেদেরও আমাদের আশেপাশেই তাদের নিয়ে চলতে হয়। আমাদের আশেপাশে যারা আছে তাদের কিছু ভালো কিছু মন্দ, তারাও সকলে আল্লাহর সৃষ্টি। আমাদের মতো তারাও এই দুনিয়ার বুকে বিচরণ করে, কিন্তু তাদের বিচরণের কিছু বেঁধে দেওয়া সময় রয়েছে। রাতের মোট 3টি ভাগ রয়েছে, প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ। অদৃশ্যমানেরা শুরুর ভাগেই সক্রিয় হলেও তাদের সকল কার্যক্রম মধ্যভাগে খুব বেশি বেড়ে যায়। তাই রাতের সেই সময়ে কোনো খোলা প্রান্তরে বা চলাচলের রাস্তায় সতর্ক হওয়া ঠিক না, বিশেষ করে অমাবস্যার রাতে আর মেঘলা বৃষ্টির রাতে। আপনারা অসতর্ক হয়েছেন বলেই বিপদে পড়েছেন। আর দূর যাত্রার ব্যাপারে সবসময় পথের হিসেব আল্লাহর রহমতে কামনা করে চলতে হয়, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। লক্ষ্য করলাম যে একটা নির্জন গ্রাম্য জায়গায়
বসবাস করছেন একজন মানুষ যিনি খুব মার্জিত এবং শুদ্ধ বাংলায় কথা বলছেন। এবং আমি একটু অবাক হলাম এই ব্যাপারে, কারণ যতই হোক না কেন চট্টগ্রামের মানুষদের কথায় একটু হলেও চট্টগ্রামের ভাষার টান পাওয়া যায়। তাই আমার ধারণা হলো উনি সম্ভবত চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন। তাই আমি কৌতূহলবশত জানতে চাইলাম উনি এখানে কতদিন ধরে আছেন। উনি বললেন, আমার নাম আব্দুল কলিম, আমি এই মসজিদের ইমাম, আমি দীর্ঘদিন থেকে এই এলাকায় আছি। আমি খুব অবাক হয়ে সব শুনলাম, কিন্তু তখন বেশি ভাবলাম না, কারণ দেখলাম লিমন আবার উঠে বসেছে এবং বলছে ওর এখন অনেক ভালো বোধ হচ্ছে। শুনে অনেকটাই নিশ্চিন্ত হলাম। ওকে তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। লিমন বলল, আমরা যখন খুব ভয় ছুটছিলাম তখন ও দেখতে পায় বিভৎস জিনিসটা ওর খুব কাছে চলে এসেছে এবং হাত বাড়িয়ে দিয়েছে ওকে ধরার জন্য। লিমন দেখতে পায় ওই জিনিসটার কাটা ধর থেকে ছিটকে ছিটকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে লিমন আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আর কিছু মনে নেই ওর। ইমাম সাহেব তখন আমাদেরকে বললেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আর কিছু সময় পর ফজরের আজান পড়বে, নামাজ আদায় করে সবাই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করার পরে পড়ে নেবেন। তারপর তাহলে বিপদের রেশ কেটে যাবে। আমি তখন ঘড়ির দিকে তাকালাম, কখন যেন 4:10 বেজে গেছে, বুঝতেই পারিনি। আমি আর নাহিদ গেলাম লিমনের অ্যাক্সিডেন্ট হওয়া বাইক নিয়ে আসতে। গিয়ে কোন রকমে বাইক স্টার্ট করে নিয়ে আবার মসজিদে ফেরত আসলাম এবং নামাজ আদায় করলাম। তারপর ভোরেই ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে কক্সবাজার রওনা হই। প্রধান উদ্দেশ্য ছিল লিমনকে কোনো একটা ক্লিনিকে অ্যাডমিট করা। যাবার সময় উনি আমাদেরকে একটা কাচের বোতল দিয়ে বললেন উনি তাতে পানি পড়ে দিয়েছেন। লিমনকে আগামী 3 দিন যেন এই বোতলের পানি সকালে আর রাতে খাইয়ে দেই। আমাদের কারো যদি শরীরে খারাপ লাগে বা রাতে দুঃস্বপ্ন দেখি তাহলে আমরাও যেন খাই পানি, কারণ অনেক সময় এমন খারাপ জিনিসের কাছাকাছি হলে তার একটা খারাপ প্রভাব শরীরে পড়ে অনেকটাই। এবং বোতলটা খুব অদ্ভুত রকমের সুন্দর ছিল, মানে বোতলটা সাধারণত দেখতে পাওয়া যায় না, অনেকটাই অ্যান্টিক টাইপের। উনি আমাদেরকে বললেন বোতলের পানি শেষ হলে যেন আমরা বোতলটা সমুদ্রে ফেলে দিয়ে যাই, সেটা যেন সাথে রাখি। আমি ওনার কথার অর্থটা বুঝতে না পারলেও কোনো প্রশ্ন করলাম না এবং ওনাকে ধন্যবাদ দিয়ে আমাদের যাত্রা শুরু করি এবং 7টার দিকে আমরা কক্সবাজার পৌঁছাই। সেখানে একটা ক্লিনিকে আমরা লিমনকে অ্যাডমিট করি। ডাক্তার আমাদেরকে বাইরে অপেক্ষা করতে বলেন এবং লিমনকে পরীক্ষা করতে শুরু করেন। একটু পর উনি বের হয়ে এসে আমাদের কাছে জানতে চান কি হয়েছিল। আমি ওনাকে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানাই এবং লিমনের কোথায় কোথায় আঘাত লেগেছিল সেটা জানাই। উনি এমনভাবে আমাদের দিকে তাকালেন যেন আমরা সবাই পাগলের প্রলাপ বকছি। উনি আমাদেরকে বললেন লিমনের শরীরে কোথাও কোনো বিন্দুমাত্র আঘাতের চিহ্ন নেই, উনি সম্পূর্ণ সুস্থ, আর আপনারা বলছেন উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমরা তারপরেও জোর দিয়ে বললাম যে লিমন অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার তখন আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে বললেন। আমরা ভেতরে গিয়ে যা দেখলাম তা ভীষণ আশ্চর্যের। লিমনের শরীরে যে সমস্ত জায়গায় আঘাত ছিল, ইমাম সাহেবের ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দিয়েছিলেন, সে সমস্ত জায়গায় কোনো আঘাত তো দূরে থাক, কোনো চিহ্নও নেই। বিশেষ করে ওর মাথায় খুব গুরুতর ক্ষত হয়েছিল। আমরা 1 সপ্তাহ কক্সবাজারে থাকি। এই সময়ে লিমন একদম সুস্থ ছিল এবং ইমাম সাহেবের কথা মতন লিমনকে সকাল আর রাতে আমরা পানি পান করাই। আমরা বুঝতে পারি যে আসলে সবটাই ইমাম সাহেবের ওষুধের গুণে হয়েছে। যেদিন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের ইমাম সাহেবকে বলেছিলাম পানি শেষ হলে যেন বোতলটি সমুদ্রে ফেলে দেয়। বাকি অংশটুকু বলবো, অনেক বড় ঘটনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও 50 and don't stop the 50. ইমার্জেন্সি এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। আপনি সম্পূর্ণ একা, ফ্রেন্ডস ও ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। কেউ শুনবে না, কেউ জানবে না। এমন ইমার্জেন্সি মোমেন্টে কেউ না থাকলেও থাকবে গ্রামীণ ফোন। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তাল আছি সাথে এবং চলছে ভূত FM। যেটা বলছিলাম যে বোতলটা সমুদ্রে ফেলে দেওয়ার কথা ছিল, তারপর তিনি লিখছেন কিন্তু বোতলটি খুবই সুন্দর ছিল, তাই এমন একটা জিনিস আমরা ফেলে দিতে একদমই আমাদের মন চাইল না। আমি ভাবলাম একটা বোতলই তো, আমার কাছে রেখে দিলে এমন কি ক্ষতি। তাই আমি বোতলটা একটা নিউজ পেপারে মুড়ে আমার কাপড়ের ব্যাগে রেখে দিই। সব ঠিকঠাক করে আমরা যাত্রা শুরু করি, কিন্তু ঘটনা যে তখনও শেষ হয়নি তা বুঝতে পারিনি। বুঝতে পারলাম যখন আমরা আবার সেই মসজিদের কাছে পৌঁছালাম। ভাবলাম চলে যাচ্ছি যেহেতু ইমাম সাহেবের সাথে দেখা করে যাই, হতেও পারে আর কোনোদিন দেখা হবে না। ওনার
সেই অত্যাশ্চর্য চিকিৎসার ব্যাপারেও আমি খুব কৌতূহলী ছিলাম। বলে দেখা করার ইচ্ছাটা খুব বেশি ছিল। মসজিদের কাছে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম, কারণ যেদিন আমরা প্রথম মসজিদে এসেছিলাম সেদিন গভীর রাত এবং ঘন অন্ধকার থাকায় আমরা মসজিদটি ভালোভাবে খেয়াল করতে পারিনি, কিন্তু আজ মসজিদটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। মসজিদটা কেমন যেন অদ্ভুত গরমে 8-10টা সাধারণ মসজিদের মতো না। এবং আরো অবাক হলাম যে যখন আমরা ইমাম সাহেবকে খোঁজার জন্য তার কক্ষের দিকে গেলাম, কিন্তু কই কক্ষ? সেখানে কক্ষের মতো একটা আকৃতি আছে বটে, কিন্তু রাতে আমরা যেখানে একটা দরজা দেখতে পেয়েছিলাম সেখানে কোনো দরজা নেই, পুরোটাই নিরেট দেয়াল। আমাদের বিস্ময়ের ঘোর কোনোভাবেই কাটছিল না। তাহলে সেদিন আমরা কার সাথে দেখা করেছিলাম? সেখানে ইমাম সাহেবের কক্ষ ছিল, সেটা কোথায়? আর ইমাম সাহেবই বা কোথায়? একবার ভাবলাম আমরা ভুল জায়গায় এসে খোঁজ করছি না নাকি। হয়তো বাইরে ভালোভাবে আশপাশ দেখলাম না, কোনো ভুল নেই। আমরা এখানে এসেছিলাম। আমরা বোকার মতো আশেপাশে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম একজন লোক কিছু মালপত্র নিয়ে হেঁটে যাচ্ছে। আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম মসজিদের ব্যাপারে, ইমাম সাহেব কোথায় সেই ব্যাপারে। লোকটি বোকার মতো আমাদের দিকে চেয়ে রইল। তারপর যা জানালো আমাদেরকে তা শুনে আমরা অবাক হতে হয়। সে বলল, এই মসজিদে কোনো ইমাম সাহেব নেই, কোনোদিন কোনো ইমাম সাহেবও ছিলেন না, এমনকি এই মসজিদে কোনো নামাজও পড়া হয় না। সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে এই মসজিদটা কে কবে কখন বানিয়েছে সেটা কেউ জানে না। শুধুমাত্র জানা যায় যে মসজিদে যে জমিটার ওপর বানানো হচ্ছে সেই জমির মালিককে এক রাতে স্বপ্ন দেখানো হয়। স্বপ্নে তাকে বলা হয় সেই জমির মাটিতে একটা টাকার কলসি পোতা আছে, সেই কলসি ভর্তি টাকা যেন জমির মালিক রাতেই গিয়ে উঠিয়ে নিয়ে আসে এবং সেই জমির মালিকানা যেন আর দাবি না করে। এরপরে জমির মালিকের ঘুম ভেঙে যায় এবং সে রাতেই সেখানে সে গিয়ে দেখে যে সত্যি একটা টাকা ভর্তি কলস রয়েছে এবং জমির মালিক সেই টাকার কলসি নিয়ে বাড়ি চলে আসার পর দিন সেই জমিতে গিয়ে দেখতে পায় সেই রাতেই সেখানে সেই মসজিদ নির্মিত হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে সেটা কেউ দেখেনি। এলাকায় কথিত আছে এই মসজিদটা গায়েবী মসজিদ। এটা কোনো মানুষ বানায়নি, এটা জিনেরা এক রাতের মধ্যে বানিয়েছে তাদের নামাজ পড়ার জন্য। আমাদের কারো মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। এসব শোনার পরে বুঝতে পারলাম আসলে যা ঘটেছিল তা পুরোটাই আমাদের জন্য গায়েবী সাহায্য ছিল। আল্লাহর রহম না হলে আমরা সেদিন যে বিপদে পড়েছিলাম তার পর আমরা কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম না। সব ভেবে সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল মন। এবং হঠাৎ আমাদের মনে পড়লো যে ইমাম সাহেবের দেয়া সেই বোতলটির কথা, এবং সেটা মনে পড়ায় উনি বলেছিলেন ওটা পানি শেষ হয়ে যাবার পর বোতলটা সমুদ্রে ফেলে দিই যেন, কিন্তু আমি সেটা করিনি। মনে মনে অপরাধ বোধ জাগলো। কি মনে করে যেন আমি আমার ব্যাগটা খুলে বোতলটা দেখার জন্য বের করতে চাইলাম, কিন্তু আবার অবাক কিছু অপেক্ষা করছিল আমার জন্য। দেখলাম বোতলটি যে নিউজ পেপারে মোড়ানো রয়েছে সেই পেপারটি আছে, কিন্তু তার মধ্যে বোতলটি নেই। আমি ব্যাগে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। বোতলটি আমার ব্যাগেই যে ছিল সেটা নিশ্চিতভাবে মনে থাকার পরও ভাবলাম অন্যদের কারো ব্যাগে আছে কিনা, কিন্তু একটু খুঁজে দেখি, কিন্তু কারো ব্যাগেই নেই। এবং আমার স্পষ্ট মনে আছে সেটা হোটেলেও ফেলে আসেনি, আমার ব্যাগেই দেখেছিলাম। নিউজ পেপারে মুড়ে আমার ব্যাগে রাখা হয়েছিল। যদি ভুলে হোটেলে ফেলেও আসতাম তাহলে নিউজ পেপার সহই ফেলে আসতাম, কিন্তু এরকম হওয়ার কথা যে একটা আছে একটা নেই। বুঝতে বাকি রইল না আসলে আমি ইমাম সাহেবের কথা না মানায় সেই নিজ থেকেই সেই জিনিসটা হয়তো নাই বা উধাও হয়ে গেছে। মনে মনে হঠাৎ ইমাম সাহেবের কাছে মাফ চাইলাম, ওনার কথা অমান্য করেছে সেই জন্য। তারপর সেখান থেকে রওনা দিয়ে চট্টগ্রামে পৌঁছি। আমার লাইফে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আমি কোনোদিন ভুলবো না। সঙ্গত কারণেই আমি সেই এলাকা আর মসজিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিলাম না, কারণ এতে অনেকের মনে সেই এলাকার ব্যাপারে ভীতি বা অতি আগ্রহ তৈরি হতে পারে। এবং আমার খুব ইচ্ছা আমি যখন আবার দেশে আসবো সরাসরি স্টুডিওতে এসে সেই ঘটনা শোনাবো, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অ্যান্ড ডেফিনেটলি আপনি দেশে আসলে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাকে ডাকবো, এবং অবশ্যই সেটা করতে পারি আমরা। এবং আপনাকে আমি শুধু এটুকুই বলবো যে আপনার এই ঘটনাটি
আমি জানি না যে আপনি কি দেখেছেন বা এরকম এই ঘটনাটি আমার কাছে খুবই অবিশ্বাস্য রকমের লেগেছে এবং সেটা লিসনাররাই ভালো জানবেন যে আসলে, এবং আপনি সবচেয়ে ভালো জানেন আসলে। বাট খুবই খুবই অবিশ্বাস্য একটা ঘটনা, এবং এই ঘটনা সম্পর্কে আমি লিসনারদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই যে আপনাদের মতামত কি। আমাকে জানান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর আমাদের ফেসবুক পেজ যদি আপনারা ভিজিট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু SMS অলরেডি চলে আসছে। মাসুম ইমন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত বলতে কিছু আছে কি? আমি বিলিভ করি না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, ভয় বলতে কিছু আছে কি? আপনি কি বিলিভ করেন? যদি ভয় বলে কিছু থাকে, ভয়টা কেন পান? এই উত্তর কি আপনার কাছে আছে? এমডি বাড়ি যশোর থেকে আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন যে দ্বিতীয় ঘটনাটা খুব ভালো লেগেছে, ভয় লেগেছে, আমি লাইট অফ করে শুনছি। ফরহাদ নাদিম আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে এবং তিনি বলছেন আই হ্যাভ এ স্টোরি রিলেটেড। আচ্ছা, কি রিলেটেড? এটা এমসি কলেজ। ওকে, ডেফিনেটলি পাঠিয়ে দিতে পারেন সেটা। তন্ময় কারণবাজার থেকে আমাদের সাথে রয়েছেন, রফিক রয়েছেন, সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল। মুনিরা আঞ্জুম মুক্তা আমাদের সাথে খুলনা থেকে রয়েছেন, অসাধারণ হয়েছে ঘটনাটি। আমাদেরকে তাসনুবা সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। সিদ্দিক আমাদেরকে জুরাইন থেকে SMS করেছেন। অ্যাডভোকেট মামুন আমাদেরকে বলছেন লাস্ট স্টোরিটা অসাধারণ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আহনাফ লিখেছেন চট্টগ্রাম থেকে, দিস স্টোরি ইজ অসম। এছাড়া ওয়াসি মিরপুর থেকে লিখেছেন সেকেন্ড ঘটনাটি অনেক ভয়ের ছিল। শিবিন খান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন ঈদ মোবারক রাসেল ভাই। হ্যাঁ, আজকে আসলে অনেকেই হয়তো ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন, এই মুহূর্তে গাড়িতে আছেন এবং আমাকে শুনছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে মুস্কান মিরপুর থেকে আছেন আমাদের সঙ্গে, তাই লিখেছেন। জাওয়াদ আহমেদ আমাদের সাথে আছেন। সাব্বির আমাদের সাথে রয়েছেন, যে তিনি বলছেন যে এই পর্যন্ত সব থেকে নাইস স্টোরিটা হলো আজকের সেকেন্ড স্টোরি। ওয়াও। জাওয়াদ আমাদেরকে বললেন, ঢাকা লিখছেন, ঢাকা মহাখালী থেকে, রাসেল ভাইয়া কেমন আছেন? এছাড়া আমাদেরকে রায়ান আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ডেভিড, শোভন, আর যে সুপর্ণ, সম্পূর্ণ, এছাড়াও তানজিম, সানায়া, এছাড়াও রিমন, সাইফ সহ আরো অনেকে। অলরাইট, আমরা চলে যাবো আবার একটা বিরতিতে, কারণ আমরা অনেক লম্বা সময় নিয়েছি এই ঘটনাটা বলতে। সুতরাং আমাদের একটা বিরতি যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইমার্জেন্সি, এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। আপনি সম্পূর্ণ একা, ফ্রেন্ডস ও ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। কেউ শুনবে না, কেউ জানবে না। এমন ইমার্জেন্সি মোমেন্টে কেউ না থাকলেও থাকবে গ্রামীণ ফোন, কারণ এখন আপনি পেতে পারেন 200 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স। ডায়াল করুন *1010*1# এবং থাকুন টেনশন ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com। সবাই বলতো এইভাবে নাকি দেখা পাওয়া সম্ভব না। কারো কথা শুনি নাই, কিচ্ছু হয় নাই। একবার তার দেখা পাই। নমস্কার রাসেল ভাই, আশা করি তুমি এবং তোমরা সবাই খুব ভালো আছো। সবার প্রথমে বলি যে আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা শহরে থাকি, ছাত্র একজন প্লাস একজন মিউজিশিয়ান। তো এই খুব ব্যস্ত লাইফের মধ্যে সত্যি কথা বলতে টিভি বা FM শোনার সময় আমার হয় না, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ভূত FM আমার এতটা ভালো লাগে যে আমি তোমাদের এপিসোডগুলো ডাউনলোড করে শুনি। তো সেরকমই একটা এক্সপিরিয়েন্স আমি আজকে শেয়ার করবো। যে এক্সপিরিয়েন্সটা ঘটেছিল আমার মায়ের সাথে। প্রথমে বলে রাখি যে আমার বয়স এখন 19 বছর। তো বুঝতে পারছো যে আমার মা যখন 14-15 বছর বয়সের ছিল তখন সময়টা কিরকম আর তখনের কলকাতাটা কিরকম। তখন আমার মায়ের 14-15 বছর বয়সে খুব ফুল তোলার শখ ছিল। তো তারা কি করতো, ছোটবেলায় বিভিন্ন বন্ধু বান্ধব সবাই মিলে ঠিক যখন ভোরের আলো ফুটবে তার ঠিক আগে আগে গিয়ে শিউলি ফুল তুলত। এবং তুলতো কোথা থেকে? আমার মামা বাড়ির থেকে কিছুটা গিয়ে একটা মেন রাস্তা পড়ে,
সেই মেন রাস্তা ক্রস করলে এক মানে মায়ের জেঠিমার বাড়ি, যেই জেঠিমার বাড়িতে একটা বড় শিউলি ফুলের গাছ আছে, এবং জেঠিমা আমার মা এবং তার বান্ধবীদেরকে বলতেন যে তোরা এখান থেকে রাত্রিবেলা ফুল পারিস তো পারবি, কিছুটা ফুল আমার জন্য রেখে দিস আর বাদ বাকি ফুলগুলো তোরা নিয়ে যাস। তো এটা আমার মায়ের বলতে পারো এক ধরনের নেশাই ছিল। তো এরকমই একটা রাত, যে রাত্রিবেলা হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে তার সব বন্ধুরা ফুল তুলতে চলে গেছে এবং সে অনেক লেট করে উঠেছে। মনের মধ্যে একটা ভয় চলতে থাকে যে হয়তো আমি আজকে ফুল পাবো না, হয়তো সব ফুলগুলো বন্ধুরাই নিয়ে চলে গেছে, এরকম একটা ভয়। তাই জন্য সে কি করে, রাত্রিবেলা কোনো রকম ঘড়ির কাঁটায় টাইম না দেখে বেরিয়ে পড়ে বাড়ি থেকে এবং হন হন করে হাঁটতে হাঁটতে মেইন রোডটা ক্রস করে চলে যায় সেই বাড়িতে। সেই বাড়িতে গিয়ে দেখে শিউলি গাছের তলায় কোনো ফুল পড়ে নেই। তো তখন প্রথমে মা ভাবে যে হচ্ছে যা সব ফুল নিয়ে চলে গেল, কিন্তু উপর দিকে তাকাতেই দেখতে পায় যে পুরো গাছ ভর্তি শিউলি ফুল সবে ফুটেছে এবং মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ তখন কাজ করছে। ঠিক সেই সময় গাছটা ঝাঁকাতে যাবে এমন সময় একটা গলার আওয়াজ আসলো পেছন থেকে, রে এত রাত্রিবেলা কি চাই? তো মা বললো যে কাকু ফুল তুলতে এসছি। তো ওদিক থেকে উত্তর এলো যে এত রাত্রিবেলা ফুল তুলতে এসছিস একা একা? জানিস এত রাত্রিবেলা রাস্তায় কারা ঘোরাফেরা করে? এক্ষুনি বাড়ি চলে যা, পরদিন সকালবেলা আসবি, এখন চলে যা। তো আমার মা যখন পেছন দিকে ঘুরে দেখে যে সাদা পায়জামা পরা একজন লোক, যার ওপরটা তখনও দেখতে পায়নি মা, খালি দেখে যে মানে বুক পর্যন্ত পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা বুক পর্যন্ত একজন ভদ্রলোক। মুখটা দেখতে পাননি মা, কারণ হচ্ছে গাছের কিছু ফুল বা ডালপালার মধ্যে তার মুখটা ঢাকা পড়ে গেছিল। তো মা বলে যে আচ্ছা ঠিক আছে কাকু আমি চলে যাচ্ছি, তো আমি তাহলে কালকে সকালে আসবো। তো ওদিক থেকে লোকটি বলে এগিয়ে দেবো কি তোকে? মা বলে না না ঠিক আছে আমি চলে যাব। ওদিক থেকে উত্তর আসে যে ঠিক আছে যা তাড়াতাড়ি হাঁট আমি দেখছি, বলে মা কোনো দিকে না তাকিয়ে হনন করে হাঁটতে হাঁটতে চলে যায়। এবং সেই সূত্রে বলে রাখি সেই ভদ্রলোক মাকে সময়ও বলেছিলেন, তখন নাকি সবে 3:30 না কটা জানি বাজে, এরকমই সময়, হয়তো আমার ঠিকঠাক মনে নেই। তো মা হন হন করে হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে পেছনে ফিরে একবারও তাকান না তিনি, এবং দেখে ওই দিক থেকে আমার মামা মানে ছোট মামা আর দিদা এসে খুব বকতে বকতে মাকে নিয়ে গেল, এত রাত্রিবেলা কেউ বাড়ি থেকে বেরোয় পাগলা। যাই হোক, পরদিন সকালবেলা মা যখন গেছে সেই জেঠিমার বাড়িতে, গিয়ে জেঠিমাকে পুরো বৃত্তান্ত বলে যে জানো জেঠিমা আমি কালকে অনেক রাত্রিবেলা এসেছিলাম এবং সেই সময় হঠাৎ করে একজন জেঠু বেরিয়ে এলেন, তো তিনি বললেন অনেক রাত এটা, এই সময় ফুল পাড়তে না আসতে, এখন চলে যেতে পরে আসবে। তো জেঠিমা বলে যে আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। তো মা বলে হ্যাঁ তোমাদের ঘরের সামনে থেকেই তো বেরালো আমি দেখলাম, আর ওই বাড়িটা এমনভাবে বাউন্ডারি করা ছিল যেখানে কিনা মানে অন্য কোনো বাড়ির লোক এখানে আসতে পারবে না। তো সেই জেঠিমা মাকে জিজ্ঞাসা করে যে কেমন দেখতে ছিল? মা বলে দেখো জেঠিমা আমি তো মুখ দেখিনি, কিন্তু দেখেছিলাম হাড্ডা গোড্ডা একজন লোক, যেদিন একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা ছিল। তো জেঠিমা তখন মাকে বলে যে আরে তুই কি বলছিস, আমার বাড়িতে কোনো পুরুষ তো নেই এখন বাড়িতে। বলে হ্যাঁ আমি দেখেছি। বলে যে কি বলছিস, ভারী গলার আওয়াজ ছিল? মা বললো যে হ্যাঁ। বলে হায় রে তুই কি দেখে নিয়েছিস, এ তো আমার ভাই, আজ থেকে 3 বছর আগে মারা গেছে, নেভিতে চাকরি করতো। আমার মা কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় এবং জেঠিমাও প্রচন্ড অবাক হয়ে যায় কথাটা বলার পরে। মা বাড়িতে আসে, মায়ের জ্বর এসে যায় প্রচন্ড, এবং তারপরে ওই বাড়িতে একটা কীর্তনও আয়োজন করা হয়। জানি না তারপরে সে ব্যাপারটা ঠিক হয়েছে কি হয়নি, কিন্তু এটাই ছিল আমার মায়ের জীবনের একটা মানে ভৌতিক ঘটনা বলতে পারো। আমার ভালোবাসা নিয়ে তোমরা সকলে, আর তোমাদের ভূত এফএম যেমন আগেও শুনেছি এখনো শুনতে থাকবো। থ্যাংক ইউ। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময়ের ভিডিও ফুড থেকে 8.0 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমাদের সঙ্গে আরো একজন অতিথি তার ঘটনা শেয়ার করতে এসেছেন, আমরা তার কাছ থেকে তার ঘটনা শুনবো এবং শুরুতেই জেনে নিব যে ওনার নাম, উনি কোথা থেকে এসেছেন, তারপরে ওনার ঘটনা শুনবো আমরা। বলেন আরেকবার, 1 সেকেন্ড। জি
ধন্যবাদ রাসেল ভাই। আমি রিমন বলছি, আমি আসছি ফার্মগেট থেকে। তো রাসেল ভাই, আমি প্রথমে কিছু আমার বন্ধু বান্ধব আমার কিছু আছে যারা শুনতেছে আমাকে, প্লিজ আপনি ঘটনায় চলে যাই আমরা। আচ্ছা, তো ভাই আমার যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে মানে শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আমার যে মানে কিছু লিসেনার্সদের উল্লেখ করে কিছু বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে। তো ঘটনাটা হচ্ছে এটা যে গত 3 এপ্রিল আমাদের এইচএসসি এক্সাম শুরু হয়। তো এইচএসসি এক্সাম 3 এপ্রিল আমাদের শুরু হয় বাংলা। তো 4 এপ্রিল বন্ধ থাকে আর 5 এপ্রিল বাংলা সেকেন্ড পেপার শুরু হয়। তো 6 এপ্রিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওর নাম রিমন, RS রিমন। তো আমি মানে 5 এপ্রিল আমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আমি মানে বাসায় চলে আসি তাড়াতাড়ি। তো 6 এপ্রিল মানে যেহেতু ফ্রেন্ডের বার্থডে, তো 5 এপ্রিল আমি বাসায় এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি পড়া শুরু করে দিই। কারণ 6 এপ্রিল যেহেতু আমার বন্ধুর বার্থডে, তো যতটুকু পারি সিলেবাসটা কভার করার জন্য আমি মানে পড়া শুরু করি। তো পড়া শুরু করতে করতে রাত্র অনেকটুক বেজে যায়। রাত্রে যখন পড়া শুরু করি, তো সকাল যখন 5টা বেজে যায় পড়া শুরু করি। পড়া শুরু করেছেন, হ্যাঁ, তারপরে বলেন প্লিজ। তো 5টার দিকে আর পারি না, মানে চোখে ঘুম চলে আসে, তো ঘুমাতে চলে যাই। তো ঘুম থেকে যখন উঠি তো তখন দেখি যে দুপুর 3টা বাজে। তো উঠে দেখি যে মানে মানে বাবা আছে সাথে। তো আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমি মানে ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে তুই সন্ধ্যায় আসবি। তো এই ব্যাপারটা আমি বাবাকে বলি না, বাসায় বলি না, যে আমার বাবা একটু রাগী টাইপ। তো বাবাকে বলি যে আব্বু আমি তো ফ্রেন্ডের বার্থডে, তো ওর বার্থডেতে যাব। তো আব্বু আমাকে অনেক বারণ করে, বলে কি না যাওয়া যাবে না, কালকে তোমার বোর্ড এক্সাম, তোমার যাওয়া যাবে না। তো আমি অনেক আম্মুকে বলি, আম্মু বলে কি আমি কি বলবো, তুমি তোমার বাবাকে বলো। তো অনেক বলি, বাবা শোনা। তো আমি এক সময় করি কি বাবার সাথে অনেক তর্ক করে আমি আমার রুমে চলে আসি। এসে রুমটা লক করে আমি গান শুনতে থাকি। তো যখন বিকাল 5টা বাজে তখন আমি মানে উঠে ফ্রেশ হয়ে আমি মানে ঘড়িতে তাকিয়ে দেখি যে মানে 5:30 কি 5:45 মতো বাজে। তো আমি রেডি হয়ে যখন বাসা থেকে বের হব, তো দেখি যে বাবা আমার দিকে তাকিয়ে আছে আকুল দৃষ্টিতে। তো বারবার বলতে চাচ্ছে যে তুই যাস না বাবা, যাস না। তো আমি বাবার কথা উপেক্ষা করে আমি রুম থেকে মানে বাসা থেকে বের হয়ে যাই। তো বের হয়ে আমি মানে যখন রাস্তায় আসি তখন ওই ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে কোথায় তুই? তো আমি বললাম যে দোস্ত যে আমি আসতেছি, আমি আর কিছুক্ষণের মধ্যে এসে যাব। তো বললো ঠিক আছে তুই আয়। তো আমি ফার্মগেট থেকে মানে লেগুনাতে উঠে পড়ি। ওর বাসাটা হচ্ছে বাটা সিগন্যাল। তো লেগুনাতে উঠে পড়ি। তো 15 কি 20 মিনিটের মধ্যে আমি নীলক্ষেত নামি। তো নীলক্ষেত থেকে আমি ওর বাসায় চলে যাই। তো গিয়ে দেখি যে সব ফ্রেন্ড সার্কেল ওখানে আছে। তো সবাই এসে গেছে, শুধু আমি বাদে। তো সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি এসে ওদের সাথে মানে বার্থডে কেক কাটি, ওর বার্থডেটা সেলিব্রেট করি, অনেক আড্ডা দিই। তো দেখতে দেখতে রাত 10:45 কি 50 মতো বাজবে। তো আমি হঠাৎ করে মনে হয় যে আমাদের 11টার দিকে তো আমাদের মানে আমাদের গেটটা লাগিয়ে দেয় বাসার। তো বাড়িওয়ালা গেট লাগাই দেয়। সো আমি তাড়াতাড়ি ওকে বলি যে দোস্ত আমি বাসায় চলে যাব, তো তুই আমাকে ছাড় এখন। তো বলে কি এত রাত হয়ে গেছে, তো আমি তোকে আগায় দিব। তো আমি বললাম যে না থাক, আমি চলে যেতে পারবো, কালকে এক্সাম হলে দেখা হবে তোর সাথে। তো বললো ঠিক আছে সাবধানে যাস, বাসায় যা আমাকে একটা ফোন দিস। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বাসায় আসি, মানে রাস্তায় যখন আসি তো দেখলাম যে 12টার মতো বেজে যাবে। তো মোবাইলটা বের করি, পকেটে সাইলেন্ট ছিল। তো দেখলাম যে বাবার 9টা মিসড কল ছিল। তো আমি দেখে আমার অনেক ভয় লাগে যে বাবা অনেক ফোন দিচ্ছে। তো 12টা বেজে গেছে, তো 11টাতে আমাদের গেট লাগিয়ে দেয়। তো আমি হাঁটা ধরি। তো আসলে ভাই মানে ওই সময়টা ছিল 12টা পরে, মানে একটু ঠান্ডা ছিল প্লেসটা। তো দেখলাম যে রাস্তাঘাটে মানে মানুষ অনেকটা কম, মানে খুব কম বলতে গেলে। তো আমি হাঁটা শুরু করি। তো কোনো রিক্সা মানে কোনো যানবাহন পাচ্ছিলাম না। তো হাঁটা শুরু করি। তো একসময় হাঁটতে হাঁটতে মানে আমি মানে অনেকটুক চলে আসি, কোনো রিক্সা কিচ্ছু পাই না। তো একটা কথা বলা যে আমি আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি একটু স্মোকিং করি। তো আমি পকেট থেকে একটা সিগারেট বের করি, সিগারেটটা আমি ধরাই আমি হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমি যখন গ্রিন রোডে আসবো, এমন সময় দেখি যে
আমার সামনে সোজাসুজি মানে ওই পারে, মানে আমি এই পারে ওই পারে দেখলাম যে একটা বোরকা পরা একটা মহিলা, মানে আমার মনে হচ্ছে যে আমার দিকে উনি লুক করে তাকিয়ে আছে। তো আমি মানে একটু মানে অন্যরকম ফিল করি, তো আমি সিগারেটটা ফালাই দিই হাত থেকে। তো আমি দেখলাম যে সামনে একটা রিক্সা মানে বৈশা আছে, মানে রিক্সা দাঁড়ায় আছে। তো আমি রিক্সাওয়ালা মামা রিক্সাতে উঠলাম, তো বললাম যে মানে উঠলাম, তো সাথে দেখলাম ওই মহিলাটা দাঁড়ায় আছে বোরকা পরা। তো আমি বললাম যে আন্টি আপনি কোথায় যাবেন? উনি কোনো কথা বললো না। তারপর আবার বললাম কোনো কথা বললো না। তারপর উনি শুধু আস্তে করে বললো যে আমি পান্থপথ যাবো। আমি বললাম আচ্ছা আন্টি আমি তো ওদিক দিয়ে যাচ্ছি, তো আপনি আমার রিক্সায় উঠেন, এত রাত্রে তো মানে ডাকাত বা চোরের ভয় থাকতে পারে, তো আপনি উঠে পড়েন, আমরা একসাথে যাই, শেয়ারে যাব, টাকা আমরা শেয়ারই দেবো। হ্যাঁ, উনি কিছু বললো না, উনি উঠে পড়লো। তো আমার সাথে উনি ছিল, তো আমি যাচ্ছি রিক্সা। তো এমন সময় ভাই আমি দেখলাম যে ওনার হাতে মানে একটা পাউরুটি ছিল। তো উনি ভাইয়া এমন ভাবে, হ্যাঁ একটা পাউরুটি ছিল, তো উনি এমন ভাবে পাউরুটিটা খাওয়া শুরু করলো। তো ভাই আমার মনে হলো যে উনি অনেকদিন ধরে ক্ষুধার্ত। তো আমি জিনিসটা দেখলাম, আমি একটু বেশি কিছু মনে করলাম না, আমি একটু মানে অন্যরকম লুক মানে মনে হলো। তো আমি কিছু এদিক দিয়ে খেয়াল করলাম না, আমি আমার মতো আছি। তো কিছুক্ষণ যাওয়ার পর মনে হচ্ছে যে মানে একটা গরম একটা ভাব, আমার মানে ঠান্ডা ছিল তো ওই সময় একটু হালকা, গরম একটা ভাব আমার সাইড মানে আমার ফিল হচ্ছে। তো দেখলাম যে একটা মানে পচা একটা গন্ধ মানে আমি ফিল করতেছি। তো আমি ফিল করলাম না, আমি দেখতেছি যে রিক্সা চলতেছে। তো আমি এত কিছু ভাবলাম না, আমি সামনের দিকে তাকিয়েছিলাম। তো দেখলাম যে পাশে যিনি ছিল উনি হাসতে শুরু করলো। তো আমি যখন আমি পাশে তাকাবো, তো এমন সময় আমি দেখলাম যে ভাইয়া যে ওনার মানে বোরকার যে মুখোশটা ওটা ছিল না, ওনার মাথায় মানে সিঁদুর, মানে সিঁদুর দেওয়া থাকলে যে হিন্দু মেয়েদের বা দেবীদের যেরকম সিঁদুর থাকে, তো সিঁদুর লাল টকটকা সিঁদুর ছিল মাথায়। আর ওনার চোখে কোনো মণি ছিল না। আর ওনার জিহ্বাটা মানে অনেক বড় বের হওয়া ছিল, জিহ্বাটা বের হয়ে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তো ভাইয়া আমি ওই দৃশ্যটা যেন আর কেউ না দেখে, মানে এরকম একটা পরিস্থিতি যে আমি পড়বো এটা আমি বিশ্বাস করতে পারিনি। তো আমি ভাবতেছিলাম যে আমি যেন সেন্সটা না হারাই, আমি মানে অনেক ধৈর্য ধরে রাখতেছিলাম যে আমি কি হচ্ছে আমার সাথে, এটা আমি বুঝতে পারতেছি না। তো এটা দেখার সাথে সাথে ভাই আমার জানি না আমি কি হলো, আমার আর কিছু মনে নেই। তো যখন আমার জ্ঞান ফিরলো ভাইয়া, তখন আমি দেখলাম যে আমি হসপিটালের বেডে, আলরাজি হসপিটালের বেডে আমি শুয়ে আছি। তো দেখলাম যে বাবা মা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আব্বু অনেক মানে পাশে দাঁড়িয়ে আছে, আম্মু অনেক কাঁদতেছে। তো আমি বললাম যে কি হলো, তখন আমি উঠতে যাবো ভাইয়া। তো এমন সময় দেখলাম যে আমার মাথায় মানে ব্যান্ডেজ করা, হাত পা কাটা। তো হসপিটালের যে ঘড়ি ছিল, ঘড়িতে তাকায় দেখি ভাইয়া যে 12:25 বাজে, আর আমাদের এক্সাম শুরু হয়ে গেছে সকাল 10টায়। তো কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না। আমি যখন উঠতে যাব, তো এমন সময় দেখি যে আমি উঠতে পারতেছি না, আমার সেই ধৈর্যটা মানে আমার সেই শক্তিটা নেই। তো ভাই আমি মানে উঠতে আম্মুকে বলতেছিলাম যে আমি পরীক্ষা হলে যাব, বাট আম্মু আমাকে যাইতে দিতেছে না। আমি খুব খারাপ লাগতেছে যে আমার সাথে আমার সব ফ্রেন্ড সার্কেল সবাই পরীক্ষা দিতেছে, আমি পরীক্ষা দিতে পারতেছি না। এই একটা ঘটনা আমি পড়ে গেছি। তো বারবার সে বাবার কথা মনে করতেছিল, বাবা আমাকে অনেক বারণ করছিল যে তুই যাস না। কিন্তু ভাই আমি ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে চাই, আজকে আমি লাইফে এরকম একটা পয়েন্টে আমি আসবো এটা আমি ভাবতে পারিনি। তো এই অবস্থা হওয়ার পর আমার খুব খারাপ লাগছে। আমি দেখতে দেখতে মানে সারাটা দিন আমি চোখে পানি পড়ছে আমার, সারাটা সময় আমি হসপিটালের বেডে শুয়েছিলাম। তো আম্মু আমাকে অনেক আশা দিল যে ঠিক আছে বাবা, তুই যা হয়েছে তা হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, তুই ভাবিস না। তো ভাই আমি যখন ওই ঘটনা থেকে আমি বের হই, পরের দিন আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমি রেস্ট নিয়ে পরে ফ্রেন্ড সার্কেল সবাই আশেপাশে ফোন দেয় যে কি ব্যাপার তোর এই অবস্থা। আর যার বার্থডে সেলিব্রেট করতে গেছি ও আমাকে অনেকবার বলবে যে কি হয়েছে তোর সাথে। তো
আমি বলি না, শুধু মা আর বাবাকে বলি আর আপাকে বলি। তো সিচুয়েশনটা যে কিরকম ভাই, যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে না, সবাই পরীক্ষা দিতেছে, সেই স্টুডেন্টই বুঝবে। তো আমি আমার সব ফ্রেন্ড সার্কেলদের বলি যে ঘটনাটা, যারা আমার ক্লোজ ছিল, আবিদ আর শ্রীমন, ওদেরকে বলি। তো ওরা বললো ঠিক আছে দোস্ত, তুই কি করবি, থাক, যাওয়ার হয়ে গেছে, আগামী বছর তুই পরীক্ষাটা দিস ওই সাবজেক্টটা। তো আমি ভাই মানে এসব আমি বিশ্বাস করতাম না। আর সবচেয়ে বড় কথা হলো যে ঘটনার পরের থেকে ভাই আমি যখন রাতে ঘুমাতাম তো দেখতাম যে মানে আমার বাসার মেঝেতে যদি কেউ দৌড়ায় বা হাঁটাহাঁটি করে এরকম একটা ফিল আমি পাই। তো দেখি যে কয়েকবার স্বপ্নে এরকম দেখলাম যে আমি অনেক উঁচু বিল্ডিং থেকে আমি পড়ে গেছি, বা অনেকবার ওই ফেসটা আমার মানে আসছে, স্বপ্নে আসছে। আর হচ্ছে গিয়ে ওটা দেখি, তো দেখার পর আম্মুকে বলি, তা আম্মু বলে কি ঠিক আছে, এটা কোনো কিছু না, এটা তুই হয়তো ভুল দেখছস, ঠিক আছে। তো আমাদের একজন পরিচিত একজন হুজুর আছে, উনি নরসিংদী থাকে, তা আব্বু ওনাকে বলে যে এই ঘটনা। তো উনি বললে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি আসবো। উনি আমাদের খুব পরিচিত, ছোটবেলা থেকে আমাদের উনি অনেক স্নেহ যত্নে আমাদের দেখাশোনা করেন। তো উনি আসছে, এসে আমাকে আমাদের বাসায় মিলাদ দেন, আর হচ্ছে গিয়ে আমাকে একান্ত বসে কোরআন শরীফ পড়ে সূরা পড়ে আমাকে ফু দেন, কিছু তাবিজ দেন, কিছু পানি পড়া দেন। তো এখন ইনশাআল্লাহ অনেকটা ভালো আছি। তো এই ঘটনাটাই আমি এখনো বিলিভ হচ্ছে না যে ভাই কি ঘটলো আমার লাইফে, কি হয়ে গেল, যে বাবার কথা অমান্য করার ফলে আজকে আমার এই ঘটনাটা হয়েছে। তো লিসনারদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে, কারণ তারা যেটাই বলে ভালোর জন্য বলে। আর আমাকে আমার বাবা যেটা বলছে আমি হয়তো সেটা মানি নাই, ঠিক তার 6 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাই। তো এই ঘটনাটাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আপনি বেশ আপসেট দেখাচ্ছে আপনাকে, এবং আপনার বুঝতেই পারছি খুব খারাপ লাগছে। এন্ড আপনার ঘটনা শুনে আমাদেরও খুবই খারাপ লাগলো। আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেননি, এবং সত্যি কথা বলতে যে পরীক্ষার আগের দিন রাতের বেলায় এরকম একটা মানে বন্ধুর বার্থডে সেলিব্রেট করা, মানে এতজন মানুষ একসঙ্গে হওয়া, এই ব্যাপারটাই মনে হয় অনেক ভুল সিদ্ধান্ত ছিল, আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুনছেন সবসময় রেডিও 48.2 FM, চলছে ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা জানেন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমি কয়েকদিন একটা মুভি দেখলাম, তো মুভির অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ব্যাপার হচ্ছে যে আপনারা তো মানে অনেক দেখেছেন যে কিছু কিছু মুভির কিছু এফেক্ট থেকে যায়, যেমন দ্য রিং। এটাতে আপনারা দেখেছেন যে একটা ভিডিও দেখলে সেটার মানে পরিণতিটা কি হয়। তো এরকমই আমি একটা রিসেন্টলি একটা মুভি দেখলাম, সেই মুভিতে আমার একটা জিনিস আমার মাথার মধ্যে থেকে গেছে। অবশ্যই এটা একটা হরর ফিল্ম, এবং আমার মাথার মধ্যে যেটা থেকে গেছে সেটা হচ্ছে যে আপনি এখন হয়তো আমাকে শুনছেন আপনার ঘরে বসে, আপনার বারান্দায় বসে, অথবা আপনি হয়তো শুয়ে শুয়ে শুনছেন আমাকে, এবং শো শেষ করার পরে সেহরির মাঝখানটার সময় যদি আপনি না ঘুমিয়েও যান, সেহরি খাওয়ার পরে নিশ্চয়ই আপনি ঘুমাবেন। কেমন হবে যদি আপনি সেহরি করলেন এবং সেহরি থেকে ওঠার পরে হঠাৎ করে আপনার রাতের বেলায় ঘুম ভেঙে গেল এবং আপনি দেখলেন আপনি আপনার বিছানায় নেই, আপনি হয়তো কোনো একটা কবরস্থানে আছেন, আপনি হয়তো কোনো একটা পরিত্যক্ত বাসার ভেতরে আছেন, আপনি হয়তো এর চাইতেও ভয়ঙ্কর কোনো জায়গায় আছেন, জাস্ট আপনি আপনার সাথে নেই। তাহলে কেমন হবে? মানে আমি মুভিটার নাম বলছি না কোনো একটা কারণে, পরে বলবো হয়তো কোনো একদিন, বাট এই মুভিতে এই জিনিসটা আমার মাথায় মানে একদম পুরোপুরি আটকে গিয়েছিল, যেটা কেমন লাগে তাহলে আপনার। আসলেই তো মানে কেমন অদ্ভুত একটা ব্যাপার ঘটে না যদি এরকম হয়। তো আমি মনে হয় যে আপনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে জেগে ওঠেন ঠিক যেখানে রাতে ঘুমিয়েছিলেন সেই জায়গাটায়। এটা একটা আশ্চর্যের ব্যাপার।
এটা এত সহজ কিছু না, এটা খুবই বেশ আশ্চর্যের ব্যাপার। আমরা যে ঘুম থেকে জেগে উঠি এবং সবকিছু ঠিকঠাক আছে দেখি, কারণ আমি ঘুমিয়েছিলাম, অচেতন অবস্থায় ছিলাম, এর মাঝখানে অনেক কিছুই হতে পারতো কিন্তু হয়নি। আমার এই মুভিটা দেখার পরে এরকম অনেক কিছু মনে হয়। যাই হোক, আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে বলি, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHOTFM। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOTFM@radiofurti.fm। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমাদের ফেসবুক লিংকে আপনারা চলে যেতে পারেন www.facebook.com/radiofurti and www.facebook.com/bhotfm.russell। সাব্বির আমাদের বলছেন ইন্দিরা রোডের যে ঘটনাটি সেটিকে তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। শরীফ কেরানীগঞ্জ থেকে আমাদের লিখেছেন লাস্ট কাহিনীটা অনেক ভয়ঙ্কর ছিল। তসিফ ঢাকা থেকে আমাদের লিখেছেন নাইস। এছাড়াও সাকিব লিখেছেন ফার্মগেট গ্রিন রোডে আছি, লাস্ট ঘটনাটা শুনে ভয় হচ্ছে। নাসিফ আমাদেরকে লিখেছেন ভাই ফিলিং সরি ফর ইউ, আপনাকে বলছেন আপনি যে ঘটনাটা বললেন। সুমন চৌধুরী আমাদেরকে লিখেছেন প্রান্ত ময়মনসিং থেকে। মিথুন আমাদের সাথে আছেন জামালপুর থেকে। সাব্বির আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন সত্যি মা বাবার কথা না শুনলে কি না হয়ে যায়। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আছেন এবং লিখেছেন লাভ ইউ অল লিসনার্স অফ ভূত এফএম। এছাড়া আমাদের সাথে এখানে রয়েছেন দেখতে পাচ্ছি ইহাম ঝিনাইদহ থেকে। এছাড়াও বিনতি আমাদের সাথে রয়েছেন, মুভির নাম বলতে পেরেছেন, তিনি অলরেডি বলে ফেলেছেন। সামিন আমাদের লিখেছেন হ্যালো। এছাড়াও সিয়াম লিখেছেন নাইস। সজীব আমাদের লিখেছেন যে কতদিন আমার SMS পড়া হয় না। অতি রাব্বি আমাদের লিখেছেন সেকেন্ড স্টোরিটা জোস, আই লাভ ভূত এফএম। এছাড়াও শামীম আমাদের সাথে রয়েছেন তিশা সহ আরো অনেকে। এছাড়াও ফেসবুকে অনেকে লিখছেন, আমার কাছে ওল্ড ঢাকার অনেক স্টোরিজ রয়েছে। রিয়েল ম্যান লিখেছেন আমাদের ফেসবুক পেজে, রেডিও ফুর্তির ফেসবুক পেজে। ভাই আপনি তাহলে ওয়েট করছেন কি জন্য, আমি তো এটাই বুঝতে পারছি না। আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং আমাদের অ্যাড্রেসটা তো জানিনি, আরো একবার স্পেলিং সহ বলে দিচ্ছি, BHOTFM@radiofurti.fm। এবং আমাদেরকে এমডি সোহেল হোসেন সাব্বির ফেসবুকে লিখেছেন যে ঘটনা ভালো হচ্ছে। ড্যানিয়েল আয়ুব আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে রয়েছেন কামাল। এছাড়াও হচ্ছে লিখন মিরপুর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন এমডি তারেক আজিজ। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিহাব, এছাড়াও প্রণব রাহাল আমাদের সাথে আছেন। সারা আলম আমাদের সাথে রয়েছেন শাহ আলম। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি DM জুকার 9। এছাড়াও আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে একটা চমৎকার একটা ছোট্ট আমাদের মেইল রয়েছে, সেই মেইলটা পড়তে চাই। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি টুম্পা আক্তার প্রিয়া বলছি USA থেকে। আমার পক্ষে স্টুডিওতে এসে এই ঘটনাটি বলা সম্ভব নয় বলে আজকে আমি ভূত FM এর সকল শ্রোতাদের জন্য মেইল করে পাঠালাম। আশা করি সবাইকে পড়ে শোনাবেন। হয়তো আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনে কারো ভয় নাও লাগতে পারে, কিন্তু এই ঘটনাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখনো এই ঘটনা আমাকে নীরবে শেষ করে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার আনাহেইমের স্ট্যানফোর্ড হবে এটা, স্ট্যানফোর্ড রোডের ন্যান্সির সাথে আমার খুবই খাতির। তার 6 বছরের ছেলে এরিকো আমার বন্ধু। তাকে আমি লিটল প্রিন্স বলে ডাকি। মাঝে মাঝে আমি তাদের বাড়িতে গিয়ে 1-2 দিন থেকে আসি। আমার খুব ভালো লাগে। মাছ ধরতে গিয়ে আমাদের পরিচয়। একদিন ন্যান্সি আমাকে ফোন করে এবং একটু তার বাড়িতে আসতে বলেন। আমি গিয়ে শুনলাম কি আজব কিছু ঘটেছে তাদের বাড়িতে। ভাবলাম আজ রাতটা একটু সেখানেই কাটাই। ভূত দেখার আমার অনেক দিনের শখ। এরিক সেদিন আগে ভাগে ঘুমিয়ে পড়েছিল। রাত তখন 3টা। আমি আর ন্যান্সি টিভিতে মুভি দেখে নানা রকম ফানি কথাবার্তা বলে সময় কাটাচ্ছিলাম। এরই ফাঁকে ওয়াশরুমে গিয়ে আমরা
আসার সময় কিচেনে শব্দ পেয়ে যাই এবং গিয়ে দেখি ন্যান্সি কি রান্না করছিল। আমাকে দেখে ন্যান্সি বলল, তোর জন্য চিকেন নাগেট রান্না করছি। আমি খুশি মনে নাগেট ভর্তি প্লেট হাতে নিয়ে খেতে খেতে টিভি রুমে আসার পর দেখি ন্যান্সি টিভি দেখছে সোফায় কাত হয়ে। আমি তখন স্তব্ধ হয়ে যাই। তাহলে কিচেনে গেছিল, আর এখানেই বাকি। ন্যান্সি আমাকে বলে, তোমার হাতে প্লেটে এটা কি? তুমি কি খাচ্ছ? আমি প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেটে একটা মরা বেড়াল। আমার হাতে বেড়ালের একটি পচা মাংস। আমি হাত থেকে প্লেটটা ফেলে দিলাম মেঝেতে এবং ঠিক তখনই দরজার সামনের দিকে তাকিয়ে দেখলাম আরেকটি ন্যান্সি উকি দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। হাসিতে ঘৃণা, তীব্র ঘৃণা। পেট গুলিয়ে এলো আমার এবং বমি করতে করতেই আমি একটা সময় চেতনা হারিয়ে ফেলি। একটা সময় চোখ খুলে দেখি যে আমি হাসপাতালে। আমার সামনে আমার স্বামী অসহায় অবস্থায় তাকিয়ে আছেন। পেছনে দেখি আমার খালা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? তিনি বললেন, আমি নাকি ঘুমের ঘোরে আধ ঘন্টার মতো খিঁচুনি দিয়ে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলাম। তবে সেই খিঁচুনির কারণে আমার অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়, যা পৃথিবীর সব দৌলত দিয়েও পূর্ণ করা সম্ভব নয়। আমি আমার 5 মাসের বাচ্চাকে হারাই। আমি নাকি পুরো ঘটনাটাই স্বপ্নে দেখেছিলাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্বপ্ন কি এতই জীবন্ত হয়? এই স্বপ্ন দেখি 2016 সালের জানুয়ারিতে। কিন্তু তারপর আমি আর কখনো ন্যান্সির বাড়িতে যাইনি। এটাই ছিল আমার জীবনের একমাত্র করুণ ঘটনা। এটা কি ছিল আমি বলতে পারবো না, স্বপ্ন নাকি বাস্তব তাও আমি জানি না। আমি আপনার কাছে জানতে চাই এটা আসলে কি ছিল, কেন এটা আমার সাথে ঘটলো, কেন? তো এই ছিল ঘটনা, এবং আমিও ঠিক জানি না এই কেনর উত্তর আমার কাছেও নেই। শুধুমাত্র আমি এটুকু বলতে পারি, স্বপ্ন এরকম ভয়ঙ্কর স্বপ্ন যেটা সারা জীবন স্মৃতিতে থেকে যায়, এবং যেই স্বপ্নের পরিণতি গিয়ে ঠেকে এইরকম একটা ভয়াবহ জায়গায়, সেই স্বপ্ন আমার মনে হয় যে কারোরই কাম্য নয়। কেউ চায় না এরকম স্বপ্ন দেখতে। তো আমি জানি না যে এটা আপনি স্বপ্নই দেখেছেন কিনা। আমার কাছে মনে হয় স্বপ্ন দেখতেও পারেন, আবার এটাও মনে হয় যে পৃথিবীতে অনেক রহস্যময় অনেক কিছুই আছে যার কথা যার সবগুলো আমরা জানি না। সেরকম রহস্যময় কোনো কিছু হয়েও যেতে পারে। তো যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আরো কথা হবে। ইন দ্য মিন টাইম আমাকে SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Furti. Emergency. রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা খুবই সেন্সিটিভ একটি ঘটনা, এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে প্রায় সবাই এই ব্যাপারটা জানে। যেহেতু বেশ ক্ষমতা সম্পন্ন একটা পরিবারের ঘটনা এটি, তাই আমি নাম বা এক্সাক্ট লোকেশন বলছি না। তবে এটা চট্টগ্রামের পটিয়া এলাকায়, যেটা বেসিক্যালি আমার নানু বাড়ি, সেখানকারই একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 1982 বা 83 সালের দিকে। তো ওই পরিবারটি ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণেই ওই বাসার মেয়েরা সচরাচর বাইরে গিয়ে পড়তো না, বাসায় লজিং টিচার রাখা হতো। ওই ফ্যামিলির যে লজিং টিচার ছিল, ওই টিচারের সাথে ওই ফ্যামিলির বড় মেয়ে যে অসম্ভব সুন্দরী, তার সৌন্দর্যের বর্ণনা এখনো ওই গ্রামে শোনা যায়। তার বড় মেয়ের সাথে ওই লজিং টিচারের একটা সম্পর্ক ছিল। তো কিছুদিন পর ব্যাপারটা সবার মধ্যে জানাজানি হয়ে যায়, এবং এক পর্যায়ে জানা যায় যে তাদের বড় মেয়েটি অন্তঃসত্ত্বা,
এবং সেটা জানাজানি হওয়ার পর ওই লজিং টিচারকে খুবই অপমানজনক অবস্থায় মারধর করে ওই গ্রাম থেকে বের করে দেওয়া হয়, এটা গ্রামের সবাই জানে। তো যে বাড়িতে ঘটনাটি ঘটে ওই বাড়ির যে মেয়েটির মা বেশ রাগী এবং খুবই ক্ষমতাবান একজন মহিলা ছিলেন। তো তিনি প্রচন্ড রাগী ছিলেন বিধায় ওই ঘটনা জানাজানির পর তিনি তার মেয়েকে তাদের ঘরের দোতলায়, মানে হচ্ছে নিচের তলার ঘর এবং উপরের তলার ঘরটা হচ্ছে হাফ, মানে অর্ধেক করে দোতলা করে একটা ঘর করা, যেখানে ওরা ওদের ধানের বস্তা বা এই জাতীয় শস্য টস্য রাখতো। তো ওখানে মেয়েটাকে বন্দি করে রাখে, বড় মেয়েকে। ওখানে খাবার দাবার দেয়া হতো, মেয়েটাকে ঘর থেকে বের হতে দিত না এবং আশেপাশের এলাকার মধ্যে কেমন একটা বিষণ্ণ পরিবেশ ছিল তখন। সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানতো, ঘটনাটা সম্পর্কে জানতো। তো প্রায় 2 মাস মেয়েটাকে আটকে রাখার পর যে ঘরটাতে তাকে আটকে রাখা হয় সেখানে ওই ধানের বিষ জাতীয় জিনিস রাখা থাকতো, তো চাষাবাদের জিনিসপত্র রাখা থাকতো। তো সেখানে ধানের বিষও ছিল, ধান খেতে যে বিষ প্রয়োগ করা হয়। তো আটকে রাখার 2 মাস পর মেয়েটা সেই ধানের বিষ খেয়ে মারা যায়, সুসাইড করে। তো সুসাইড করার পর সমাজে এটা নিয়ে বেশ একটা গুঞ্জন হয়। তো স্থানীয় যে কবরস্থান, আমি বলে রাখি, আমার নানু বাড়ির পুরো এলাকাটার মধ্যে প্রতি 10-20 কদমেই একটা করে কবরস্থান পাওয়া যায়, প্রচুর কবরস্থান। কিন্তু সমাজে একটা কেমন একটা কানাঘুষা চলতে থাকে যে যেহেতু এটা সুসাইড কেস, তো আমাদের সামাজিক কবরস্থানে একে কবর দেওয়া যাবে না। তো পরে বাধ্য হয়ে তাকে বাড়ির পাশেই তাদের যে নলকূপের যে জায়গাটা ছিল তার পাশেই ওই বড় মেয়েটাকে কবর দেওয়া হয়। এবং মেয়েটা মারা যাওয়ার আগে আশেপাশের অনেকের কাছ থেকে এটা শোনা গেছে যে মেয়েটা খুব মারা যাবার আগে বেশ জোরে জোরে দরজা পেটাতো, খুব জোরে জোরে কান্নাকাটি করতো। প্রতিবেশী সেটা শুনতো কিন্তু কেউ এগিয়ে আসতো না, কারণ হচ্ছে বেশ ক্ষমতাবান একটা পরিবারের মেয়ে, সে কিছু করতে গেলে তাদের উপরেই কোন রকম অত্যাচার হতে পারে। তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে মেয়েটা মারা যাওয়ার পর, যেহেতু সে অন্তঃসত্ত্বা ছিল, তো মেয়েটি মারা যাওয়ার কিছুদিন পর থেকেই গ্রামের বেশিরভাগ মানুষই দেখতো মাঝরাতে, সচরাচর গ্রামের বাথরুমগুলো অনেক দূরে থাকে, কেউ বাথরুম যাচ্ছে এমন সময় দেখছে যে মেয়েটি একটা বাচ্চাকে কোলে নিয়ে একদম মাথা ঝুঁকিয়ে কাঁদছে। এরকম অনেকেই দেখেছে ঘটনাটি। এবং এমন হতো যে ওই পরিবারের, যে পরিবারের মেয়েটি মারা যায়, সেই পরিবারের ছেলের বউরা দেখা যেত শাকসবজি রান্নাঘরে রেখে গেছে, কিছুক্ষণ পর এসে সেগুলোকে ধুয়ে কাটাকুটি করবে, কিন্তু ঘুরে এসে দেখতো যে সবজিগুলো কাটা হয়ে গেছে। বা রুটির যে খামির ময়দা করে রেখে গেছে, 2 মিনিট পর এসে হয়তো রুটিটা বেলে ছেঁকবে, এসে দেখা যেত যে রুটি বেলা ছেঁকা সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে মেয়েটা জীবিত অবস্থায় যে কাজগুলো সে করতে পছন্দ করতো, সে মারা যাওয়ার পরও সে কাজগুলো অনবরত হতে থাকে। এবং তাদের যে জায়গাটাতে, বাড়ির পাশে যে জায়গাটাতে মেয়েটাকে কবর দেওয়া হয়, তার আশেপাশে প্রায় সময় একটা ছোট বাচ্চার কান্নার সাথে সাথে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে গোঙানির শব্দ শোনা যেত। রাসেল ভাই, যে বাড়িতে ঘটনাটি ঘটে, আমিও কিন্তু ছোটবেলায় অনেকবার ওই বাড়িটার যে উঠোনটা, ওখানে খেলতে গিয়েছি। কেমন একটা গা ছমছম পরিবেশ, ওখানে সচরাচর বাচ্চাদেরকে কেউ খেলতে দিতে চাইতো না, কিন্তু বড় মাঠ হওয়া বিধে আমরা বড়দের না জানিয়ে ওই মাঠে খেলতে যেতাম। এমন অনেকবারই গিয়েছি এবং আমার এখনো জিনিসটা ফিল হয় যে কেমন একটা থমথমে পরিবেশ, কোনো পোকামাকড়ের শব্দ পর্যন্ত নেই, কেমন যেন একটা থমথমে পরিবেশ থাকে। বলে রাখা ভালো যে এখন আর ওই বাড়িটাতে কেউ থাকে না, কারণ মেয়েটি মারা যাওয়ার পর প্রায় 5-6 বছর সবাই এই ব্যাপারগুলো খুব বেশি লক্ষ্য করে, প্রতিটা মুহূর্তে ফিল করতে থাকে তার অবস্থা। পরে তারা ওই বাড়িটা ছেড়ে শহরে চলে আসতে বাধ্য হয়। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা, ভালো লাগে শেয়ার করবেন। ইমার্জেন্সি, এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। Radio Furti 88.0 FM. Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের দুজন অতিথি একজন। এবং
আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ফেসবুকেও কমেন্ট করছেন, অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করছেন এবং অনেকে লিখছেন, যেমন আমাদেরকে অনয় লিখছেন আজকে মিস করে ফেললাম, আজকে মনে হয় অনেকে মিসও করছেন আমাদেরকে। এছাড়াও খুলনা থেকে আমাদের সাথে আছেন মুশফিকুল ইসলাম মিতিন, এছাড়া আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার কায়েস, নূর আমিন আমাদের সাথে রয়েছেন, MD সাব্বির রহমান আমাদের সাথে রয়েছেন, মাসুদুল হাসান মাসুম আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। স্পেশাল সোহান খান, JR জাহিদুল আলম জাহিদ, শাহাদাত রনি জুনিয়র, এছাড়াও তানভীর আমাদের সাথে রয়েছেন, MD সবুজ আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জালাল আহমেদ আমাদের সাথে রয়েছেন, সাকিব আমাদের সাথে রয়েছেন, MD ফারহান তানভীর আমাদের সাথে রয়েছেন, রাফিউল ইসলাম সোহান, রাকেশ রাকু, এছাড়াও আরিফ ইমন, AB সিদ্দিকী সানি সহ আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আমাদের আরো যে অতিথি আছেন সেই অতিথির কাছ থেকে আমরা ঘটনা শুনবো এবং আপনার নামটা আরো একবার বলতে হবে এবং তারপর আপনার ঘটনায় আসবেন প্লিজ। থ্যাংকস রাসেল ভাই, আমি জামালউদ্দিন উদয়। আর রাসেল ভাই, এখন যে ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানারই, অর্থাৎ কোম্পানিগঞ্জের পাশে একটি গ্রামে। তো সজল নামে একটা রিলেটিভ আছে আমার, সে শেয়ার করেছিল তার মায়ের সাথে একটি ঘটনা। সেটা হচ্ছে তাদের বাড়িটা ছিল অনেকটাই হন্টেড, ইভেন ওই গ্রামের সবাই জানে এই বাড়িটা অনেকটাই হন্টেড। সো ওই বাড়িটার আশেপাশে তিনটা দিক দিয়ে ছিল পুকুর, খাল আর জঙ্গল ছিল মূলত। সো একদিন তিনি সকালে গোসল করতে বের হয়েছিলেন, ইভেন বের হতে গিয়ে খুব সুন্দর সকালে জিনের যেই প্লেস থাকে যেখানে তারা সকালে স্টে করতেছিল সেখানে তিনি আসলে গোসল করতে নেমেছিলেন ওই পাশ দিয়ে। সো তারপর থেকে তিনি আসলে প্রজেস্ট হয়ে যান অনেকটা। তো পরে বের হয়ে এসেই তিনি আসলে উল্টাপাল্টা বকতে থাকেন, একের পর এক চোখ টোক রাঙাতে থাকেন, চোখ লাল হয়ে যায়, নিজের চুল নিজেই আসলে ছিটে থাকেন। সো একটা পর্যায়ে দেখা যায় প্রচুর প্রবলেম হতে থাকে। তো ওনার হাজবেন্ডকেও উনি আসলে মাঝে মাঝে মারতেন, এমন অবস্থা হতো, রাতের বেলা বের হয়ে যেতেন। সো তারপর হুজুর আনা হয়, হুজুর এনে তাকে দেখানো হয়। তারপর ওই জিনগুলো আসলে তার ক্ষতি করবেই, আর কোনো ওয়ে নেই। সো ক্ষতি করা ছাড়া যাবে না। পরে জিনরা, দুইটা জিন থাকে, তারা দাবি করে যে তার যে কোনো একটা প্রাণ দিতে হবে। দ্যাটস মিন তার দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে সেই সজল আর হচ্ছে তার ছোট ভাই। বলে যে কোনো একটা ছেলেকে দিয়ে দেওয়ার জন্য দিলে, তারপর সে বলে যে তাকে মানুষের মতোই মানুষ করবে, নিয়ে যাবে তাদের দেশে, গিয়ে তাদের মতোই মানুষ করবে, তার কোনো ক্ষতি করবে না। তখন হুজুর বলে যে না, তোকে আমরা দেবো না, তোরা অন্য কিছু দাবি কর। তখন লাস্টের দিকে দেখা যায় তার সাথে অনেক ঝামেলা করার পর তাকে বদ্ধ করে ফেলে হুজুর। বদ্ধ করে চাপ দেওয়ার পরে বলে যে ঠিক আছে, আমাকে মিষ্টি দেওয়া হোক, তাহলে আমি চলে যাব। তখন দাউদকালী থেকে মিষ্টি আনা হয়, কোম্পানিগঞ্জ থেকে। তখন মিষ্টি এনে তাকে দেওয়া হয়। দেওয়ার পর বলে যে সমস্যা নেই। পরে কিন্তু 2 বছর পর একটা কাহিনী ঘটে রাসেল ভাই, একটু না বলি নয়। সেটা হচ্ছে ওনার একটা মেয়ে জন্ম হয়, কিন্তু ওই মেয়েটা পরে মারা হয়। মেয়েরে একদমই খালের মধ্যে পুঁতে রাখা হয়, হাড়গুড়ু ভেঙে একদম এভরিথিং সবকিছু ভেঙে ফেলা হয়। তারপর যেদিন ওই দিন সন্ধ্যাবেলা পাওয়া যায় লাশটা, পরে তাকে ঘরের মধ্যে রাখা হয় রাতের বেলা, কিন্তু ওই ঘরের মধ্যে ঢিল মারা হয়, একের পর এক পুরো ঘরের উপর বৃষ্টি হতে থাকে ঢিলের টোটালি। পরে ওই রাতেই পুরো একদম আজানের আগ পর্যন্ত সেই ঘরের মধ্যে অনবরত বৃষ্টি হয় আর বিভিন্ন সাউন্ড শোনা যাচ্ছিল বাইরে থেকে। পরে শেষের দিকে তাকে পরের দিন মারি দেওয়া হয়। তারপর থেকে আর কোনো ঝামেলা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সাথে দেখতে পাচ্ছি MD মহিউদ্দিন মাদাবাদী থেকে আছেন আমাদের সঙ্গে, এবং নরসিংদী থেকে, এবং তিনি এবং তার ফ্রেন্ড সবুর শরীফ অফিসে বসে শুনছেন এবং আমাদেরকে তিনি লিখছেন যে US এর যে ঘটনাটা সেটা অনেক ভালো লেগেছে। আনিকা বিদিকা ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আসাদ খুলনা থেকে, এছাড়াও রাহাত আমাদের সাথে রয়েছেন, বিবি গাজীপুর থেকে, হাদিস খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আবরার আমাদের সাথে রয়েছেন MD জাহিদ, এছাড়াও শুভ ঝিনাইদহ থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি ইহাম আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাহিয়ান। ঈদের পর আমার কালেক্ট করা কিছু স্টোরি শেয়ার করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আপনার ঘটনা শেয়ার করতে হলে আপনি যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। এছাড়াও রাইসা আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন জুয়েল, এছাড়াও ফাহিম খুলনা থেকে আমাদের SMS করেছেন, SH ডালিম হাজারিবাগ থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে মোস্তাক বেইলি রোড থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন সাগর, এছাড়াও কাশিম রেজা আমাদের সাথে SMS করেছেন, সুপ্তি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, মিজানুর রহমান
এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফ্রম মোহাম্মদপুর ফাহিম সঞ্জিদা আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এনিওয়েজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন শেষ করতে হবে এবং আপনারা সবাই জানেন যে আজকে একটা বিশেষ কোনো একটা কারণে আমাদের এখানে বেশ কিছু গেস্ট উপস্থিত হতে পারেনি এবং আমরা আজকে ঘটনাটা আরো আমাদের এই এপিসোডটা আরো ছোট হতে পারতো, বাট আল্লাহর রহমতে আমরা বেশ কিছু ভালো ঘটনা পেয়ে গিয়েছি এবং সেগুলো আমরা আপনাদেরকে শোনালাম এতক্ষণ পর্যন্ত। এবং আমরা জানি যে ঈদের আগে এটাই আমাদের আজকের লাস্ট এপিসোড ছিল। এই এপিসোডটা আমাদের আরো অনেক 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 বেশি ভালো করার ইচ্ছা ছিল। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদেরকে। এবং আপনারা যারা দেশের বাড়িতে যাচ্ছেন, যারা এই মুহূর্তে বাইরে আছেন, তারা সবাই সাবধানে থাকবেন এবং মানে নিরাপদে পৌঁছান আপনাদের গন্তব্যে। আর যারা রওনা দিবেন তাদের জন্য অনেক 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 শুভ কামনা থাকলো। এবং আমাদের রমজান মাস তো শেষ হয়ে আসছে, সামনে ঈদ উল ফিতর। আপনাদের প্রত্যেককে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের মাঝখানে আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে ভূত এফএমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন এবং আমাকে অবশ্যই ইমেল করতে ভুলবেন না bhutfm@fuርቲ.fm এই অ্যাড্রেসে। মাত্র 9 মিনিট আগে কিন্তু শেষ করছি। সো আজকের মধ্যে এখানে শেষ করছি। টাটা।